তো আজকে যে এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করবে, এই ঘটনার শুরু কি করে হলো? প্রথম থেকেই আমার মনে হতো, মানে এই ধরো সোফায় বসে আছি, মনে হতো ডাইনিংটার পেছনটাতে কেউ দাঁড়িয়ে আছে। এবার ঘুম থেকে উঠে দেখছি ওরা আমাকে অনেকগুলো ফোন টোন করেছে। তখন কনফারেন্সে সবাই যখন এলো তখন বলছে, এই ভাই তোর ফ্ল্যাটটা না ঠিক মতন লাগছে না, আমাদের কীরকম গা ভারী হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার রাত্রেবেলায় কি হতো, দরজায় নক হতো। ওই দেওয়ালটাতে একটা পেরেক ছিল, ওই দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার মা আমাকে দিয়ে গেছিল, ওটা টাঙিয়েছিলাম ওই পেরেকটাতে। অফিস থেকে ফিরি সকালবেলায়, দেখি ক্যালেন্ডার পুরো এরকম উল্টো হয়ে পড়ে আছে। এরপরে আবার আমার অফিস কলিগদের একটা পার্টি হয়, আর সেদিন সব মেয়েরা এসেছিল। ওরা ওখানে বসে আর কি নর্মালি কথাবার্তা বলছিল। ওরা দুম করে দৌড়ে এসছে, বলে ভাই মনে হচ্ছে বাইরের খাটটা ধরে কেউ নাড়িয়ে দিল। আমার যে ম্যানেজার ছিলেন উনি বলছেন, আমি তোর সোফাটায় বসেছিলাম, বসে ফোনে কথা বলছিলাম, আমার পরিষ্কার মনে হয়েছে আমার কাঁধের উপরে কেউ এরমভাবে দাবিয়েছে। সেদিন দুপুরবেলার পর ওরা আবার আমাকে ফোন করেছে যে তোকে কিছু দেখানোর আছে, তুই ভিডিও কল কর আমাদেরকে। আমি গ্রুপে ভিডিও কল করেছি। ওই মেয়েটা বলছে, আমি তোকে কিছু ফটো পাঠাচ্ছি কাল রাতের আমাদের পার্টির, সেই ফটোগুলো দেখ তো কিছু আনন্যাচারাল লাগছে কিনা তোর। ফটোগুলো দেখলাম, মেয়েটা দুটো ফটো পাঠায়, একটা ওর হাতের এখানটার, আরেকটা এই কাফ মাসলটার, ঠিক এখানে একটা কামড়ের দাগ, এখানে একটা কামড়ের দাগ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যেই ঘটনা আপনাদের ভেতর থেকে শিহরিত করে তুলবে। আজকের পডকাস্টে আমার সাথে রয়েছে কৌসুমী দাশগুপ্ত। কৌসুমী জন্ম থেকেই বাঁকুড়ায় থাকতো। স্কুল লাইফ শেষ করার পর সে কলকাতায় আসে হায়ার এডুকেশনের জন্য। কিন্তু এখানে আসার পর তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। নিজের লাইফের মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স আজকের পডকাস্টে কৌসুমী আমাদের সাথে শেয়ার করেছে, যা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো কৌসুমী, হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তোমার সাথে আমার বহুদিন ধরে কথা হচ্ছে একটা ঘটনা নিয়ে, হ্যাঁ, যেই ঘটনাটা তোমার লাইফে ঘটেছিল এবং তুমি সেই ঘটনাটা গল্পওয়ালা পরিবারের সাথে এবং পার্সোনালি আমার সাথে শেয়ার করতে চাও। কিছুটা পার্ট আমি শুনেছিলাম, সেই সব কথায় তো আসবো, তবে তার আগে বলো গল্পওয়ালাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই প্রথম আমি কোনো পডকাস্টে এলাম, তো আমার জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স, ইউ ক্যান সে। আচ্ছা, তো ওই কারণেই যখন স্টুডিওর বাইরে তুমি ছিলে তোমাকে আমি একরকম দেখছিলাম, এখন তুমি অনেক বেশি নার্ভাস দেখাচ্ছে একটু তো তোমাকে। নার্ভাস আছি, বাট আই উইল বি সেটেলড। ওকে, তো সেটেল করে যাব একটু পরেই। অনেক দূর থেকে তুমি এসছো, যদি আমি হ্যাঁ, বলি ওটা ভুল হবে না, কারণ তোমার বাড়ি বাঁকুড়ায় এবং 2014 সালে তুমি প্রথম কলকাতায় পা দাও পড়াশোনার জন্য, এবং তারপর তোমার একটা জার্নি আছে। সেই জার্নির পর চাকরি সূত্রে যখন তুমি প্রপারলি একটা শিফটিংয়ের মধ্যে দিয়ে যাও, তখন কিছু ঘটনা তোমার সাথে ঘটেছিল। আমাকে একটা কথা বলো, বাঁকুড়া থেকে যখন কলকাতায় প্রথম এলে তুমি, আমি তো কখনো বাঁকুড়াতে যাইনি, ঠিক আছে, তো তোমার ফিলিংস কেমন ছিল? মানে কলকাতাকে নতুনভাবে তুমি কিভাবে দেখেছিলে? বাঁকুড়া তো আমি যেখান থেকে বিলং করি ওটা প্রপার গ্রাম। আচ্ছা,
তো আমি বলতে পারো একদম পুরো গ্রামের মেয়েই ছিলাম। যখন হুম। কলকাতায় ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসি, প্রথম প্রচণ্ড বুলিড হয়েছি। আচ্ছা। তো ওটা দিয়েই কলকাতার এক্সপিরিয়েন্স শুরু, বাট ওটা হেল্প করেছে আমাকে নিজেকে গ্রুম করতে, আরও ডেভেলপ করতে। তো কলকাতা ভীষণ ঝাঁ-চকচকে একটা জায়গা, আর মানে কি বলবো, একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স আমার। বাঁকুড়া থেকে কলকাতা আসাটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। তো আজকে যে এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করবে, এই ঘটনার শুরু কি করে হলো? এই ঘটনার শুরু বলতে গেলে আমাকে কিছুটা ব্যাকগ্রাউন্ড তোমাকে দিতেই হবে। আমি, যেমন তুমি জানো, 2014-তে এসেছি আমি কলকাতা। তারপর আমার 4 বছরের ইঞ্জিনিয়ারিং লাইফ আমার ছিল। অ্যান্ড দেন তারপরে আমি ক্যাম্পাসিংয়ে জব পাই। আচ্ছা। জব পেয়েছিলাম সল্টলেক সেক্টর 5-এ। তারপর সেক্টর 5-এ চলে আসি একটা পিজিতে। অ্যান্ড দেন পিজিতে কিছুদিন থাকার পর আবার একটা অন্য জায়গায় সুইচ করে আমি চলে গেছিলাম সুরত। বাট ওখানে থাকার পর বাবা মাও বলছিল যে ভালো লাগছে না, এত দূরে চলে গেছিস, ফিরে চলে আয়। অ্যান্ড ইন দ্য মিন হোয়াইল যে কোম্পানিতে ফার্স্ট জয়েন করেছিলাম তারাই আমাকে আবার বললো যে রিহায়ার করবে। তো আমি আবার ফিরে চলে এলাম, আর স্যালারিটা ভালো রকম দিচ্ছিল। তো ওই কারণে কলকাতা আসার পর আবার সেম পিজিতে আমি উঠি। অ্যান্ড দেন বাবা মা বলে যে এত দূরে থাকছিস, আমাদেরও মাঝে মাঝে যেতে আসতে ইচ্ছে করে, তো একটা ফ্ল্যাট দেখ কোনো ছোটোখাটো। তো আমি ওই সল্টলেক এরিয়ার মধ্যেই ফ্ল্যাট খোঁজার চেষ্টা করেছিলাম। তো আচ্ছা। দিয়ে টেকনোপলিসের টেকনোপলিস বিল্ডিং আছে সল্টলেকে, টেকনোপলিস বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই একটা বিল্ডিংয়ে আমি ফ্ল্যাট পাই। তো এক তো অত প্রপার এরিয়া, তারপর ফ্ল্যাটটাও ছিল ভীষণ সুন্দর, মানে 2 BHK ফ্ল্যাট ছিল, বাট আমাকে দিয়েছিল অ্যাজ 1 BHK। তো ঢুকে এত বড় ফ্ল্যাট দেখে, ফার্নিশ দেখে আমার ভীষণ ভালো লাগে। দেন আমি জিজ্ঞেস করি যে রেন্ট কত? ওনার বললো 14,000 টাকা রেন্ট। তারপরে আমি বললাম 14,000 টাকা অ্যাফোর্ড করতে পারবো না, একটু কম হলে ভালো হয়, 10,000 হলে আমার সুবিধা হয়। উনি একবারেই রাজি হয়ে গেলেন। আচ্ছা। একবারেই রাজি হয়ে গেলেন। আমারও তখন কিছু মনে হয়নি, কারণ কি, নতুন, মানে আমি প্রফেশনাল লাইফেও প্রায় নতুনই বলতে গেলে। কাজেই অত ভাবনা চিন্তা করার আমার সুযোগও ছিল না, বা ভাবিও নি অত, টু বি ভেরি অনেস্ট। আমি ফ্ল্যাটটা নিয়ে নিই। ফুল ফার্নিশ ছিল, সুন্দর, মানে একদম হলের মধ্যে একটা ঝালর লাগানো ছিল, সাজানো গোছানো একটা flat। সাজানো গোছানো। তো ওই মানে এবার যদি আমি স্টার্ট করি তোমাকে ঘটনার, তাহলে ফার্স্টেই ফ্ল্যাটটার একটা আর্কিটেকচার তোমাকে বোঝাতে হবে। হুম, হুম। এই আমি এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে ঢুকেই একটা স্কোয়ার টাইপের হল রুম। আর হল রুমের এই সাইডে আমি যে বেডরুমটায় থাকতাম সেই বেডরুমটা, আর এদিকে আরেকটা রুম আছে, ওই রুমটা বন্ধ ছিল। আচ্ছা। ওই রুমটা ওনার তালা মেরে রেখেছিল। ও বলেছিল যে আমার কিছু জিনিসপত্র আছে ভেতরে, তো ওটা দেওয়া যাবে না। আমি বলেছিলাম দিয়ে দিন, তাহলে আমি আরেকজনকে রাখতে পারবো অ্যাজ ফ্ল্যাটমেট, আমারও সুবিধা হবে, ভাড়াটা শেয়ার হয়ে যাবে। তো উনি বলেছিলেন না, ওটা অ্যাক্সেস করা যাবে না। কেন, কী বৃত্তান্ত, কোনো কিছু জানি না, আমি জানি না। আচ্ছা। ওটা তালা দেওয়া থাকতো ওই রুমটা। আর ওই রুমটার সামনে একটা সরু প্যাসেজটার পর একটা ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে একটা কিচেন। আর ওই প্যাসেজটার একদম বাঁ সাইডে, এক্সট্রিম বাঁ সাইডে একটা ডাইনিং টেবিল মতন রাখা ছিল। ডাইনিং টেবিলের ওপরে একটা ছবি, মানে একটা গণেশের ছবিটাতে আমি পরে আসছি। আর ওই রুমটা বন্ধ ছিল। হুম। ওই রুমটার যে দেওয়ালটা, সেটা হলের দেওয়ালই বলতে পারো। ওই হলের দেওয়ালেই হলের সোফা রাখা আছে, সোফার উপর একটা ঝালর যেটা ওকে। ঘুরতো, আলো হতো প্লাস ঘুরতো। তো খুব সুন্দর, মানে মায়াবী পরিবেশ তৈরি হতো রাত্রেবেলায় বলতে গেলে, একদম আলো আঁধারির খেলা চলতো। আর সল্টলেক এরিয়াটা তো এমনিও ফাঁকা থাকে রাত্রেবেলায়। এমনিও ফাঁকা হয়ে যায়, মানে বলতে পারো রাত 9টার পর থেকে একদম পুরো সুনসান হয়ে যায়। তো ওই, আর আমার ফ্ল্যাটটা ছিল এই হলের এন্ডের যে জানলাটা ছিল না, জানলাটা খুললে বিশ্ব বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি দেখতে পাওয়া যেত, আচ্ছা। এত ভালো ছিল। তো ওই কারণেই আমি আর কি বললাম যে ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। আমি নিয়ে নেওয়ার পর এবার বাবা মা এলো, আমাকে শিফটিং করালো। আর যেহেতু তখন মানে কম বয়স, অত কিছু মাথায় নেই, কোনো গৃহপ্রবেশ কিচ্ছু করিনি আমি, ঢুকে গেছি, নর্মালি ফ্ল্যাটে ঢুকে গেছি। বাবা মাও শিফটিং করিয়ে চলে গেছে। আর আমার বাবা মানে প্রপার নাস্তিক। আমার সাথে এত কিছু হয়েছে, আমার বাবা এখনো অবধি মানতে চায় না। এখনো অবধি আমার বাবা বলে না, তোর মনের ভুল, বলে হেসে দেয়। মানে বারবার আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, বাট আমার বাবা বলে হেসে দেয়। যাই হোক, তো যে বোঝে না তাকে বোঝানোর দরকারও নেই। হ্যাঁ, কোর কমিউনিস্ট বলতে পারো। তো আমাকে শিফটিং করালো, শিফটিং করিয়ে 1-2 দিন থেকে চলে গেল। আর আমার তখন নাইট শিফট চলতো, মানে একদম প্রপার নাইট শিফট, রাত 8:30 থেকে ভোর 5:30 অবধি। আচ্ছা। তো সোম থেকে শুক্র অবধি গোটা সপ্তাহটা আমি নাইট শিফট করতাম, তো আমি থাকতাম না ফ্ল্যাটে।
থাকতাম, সকালবেলাটা থাকতাম, ঘুমাতাম, ম্যাক্সিমাম ঘুমিয়েই কেটে যেত। তো এই কারণে শনি রবিবার আমার ঘুমও আসতো না রাত্রিবেলায়। তো আমি এবার কী করব, ওই সোফাটাতে বসে থাকতাম, হলের সোফাটায় বসে থাকতাম, ঝালরটা ঘুরতো, আলো আঁধারি তৈরি হতো। প্রথম থেকেই আমার মনে হতো, মানে এই ধরো সোফায় বসে আছি, কোনাকুনি করেই তো বললাম আমার ডাইনিংটা ছিল, মনে হতো ডাইনিংটার পেছনটাতে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, মনে হতো, এটা প্রথমে মনে হতো, মানে এটা কি একদম প্রথম দিন থেকেই মনে প্রথম হচ্ছে? প্রথম 2-3 দিন থেকেই, মানে আচ্ছা। শিফট করার, বাবা মা চলে যাওয়ার 2-3 দিন পর থেকেই। কারণ কি ওই টাইমে ছুটি নিয়েছিলাম, ওই টাইমে রাত্রে ঘুমিয়েছি, জানি না কিচ্ছু, ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। বাবা মা চলে গেল, তারপর থেকে তো আমার আবার নাইট শিফট শুরু হয়ে গেল। এবার শনি রবিটা যখন আমি ধরো নর্মালি বসে আছি, আমার মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বাট ওই আমি ইগনোর করতাম। ইগনোর এই কারণে করতাম কি, আমার মাথায় ঢোকানোই আছে যে যা দেখছি সব মনের ভুল, ঝালরটা ঘুরছে, সায়েন্টিফিক্যালি চারদিকে আলো আঁধারির খেলা চলছে, আমার ওটার মধ্যেই মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। তা আমি পুরোপুরি প্রপার ইগনোর করে যাই ব্যাপারটা। আমি বসে থাকতাম, খানিকক্ষণ পর মানে যতক্ষণ ঘুম আসতো না আসতো 4টে 4:30 নাগাদ ঘুমাতে চলে যেতাম নিজের রুমের ভেতরে। তো এরকম কয়েকদিন চলার পর আমার কয়েকটা বন্ধু বললো, তুই নতুন ফ্ল্যাট নিয়েছিস, আমাদেরকে ডাক, একটু পার্টি ফার্টি করবো আমরা। ঠিক আছে আয়। আমার বন্ধুরা এলো, ওই দিন সন্ধ্যেবেলা ওরা পার্টি করতে এলো, খাওয়া দাওয়া হলো, পার্টি করলো, করে টরে চলে গেল, রাত্রিবেলাতে চলে গেছিলো। আমি রাত্রিবেলায় আবার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সেদিনও আমি কিছু বুঝতে পারিনি, কিচ্ছু মনে হয়নি, মনে হয়েছে বাট ইগনোর করেছি। এবার ঘুম থেকে উঠে দেখছি ওরা আমাকে অনেকগুলো ফোন টোন করেছে, আচ্ছা। মিসড কল রয়েছে প্রচুর। আমি ফোন ধরলাম যে কী বল, তখন কনফারেন্সে সবাই যখন এলো তখন বলছে, এই ভাই তোর ফ্ল্যাটটা না ঠিক মতন লাগছে না, আমাদের কীরকম গা ভারী হয়ে যাচ্ছিলো। তখন রাত হয়ে গেছিলো বলে আর কিছু বলতে চাইনি তোকে, যে ফালতু রাত্রেবেলা ভয় পাবি, একা থাকবি, ওই জন্য ভাবলাম যে রাতটা ছেড়ে দিই, কাল সকালে জানাবো তোকে। তো আমাকে তখন ওই যখন ফোনে জানাচ্ছে, আমি বললাম ভাই ফালতু কথা বলিস না, এসব কিছু হয় না, আর আমি একদম প্রপার জায়গায় রয়েছি, আশেপাশে দেখতেই পাচ্ছিস কত অফিস বিল্ডিং রয়েছে, এখানে কি হবে, এখানে কিচ্ছু নেই। তা আমি ওদেরকেও মানে মোটামুটি টার্কে দিই এসব বলে, যে না ভুলভাল বলছিস, আর এখন এসব আমার মাথার মধ্যে একদমই ঢোকাস না, এই সবে ফ্ল্যাট নিয়েছি, মিনিমাম 3 মাস তো আমাকে থাকতেই হবে, নইলে সিকিউরিটি ডিপোজিটও ফেরত পাবো না আমি। তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, বাট তোর ভালোর জন্যই বললাম, দেখে নিস কিছু একটা যদি পুজো করানোর হয়, শান্তি সস্তায়ন যদি করানোর হয় তো করিয়ে নিস। তখন ইঞ্জিনিয়ারিং পাস করে সবে আমি মানে চাকরিতে ঢুকেছি, তখন আর এত কিছু পুজো আচ্ছা কিছু মাথার মধ্যে অত থাকতো না সত্যি কথা বলতে। তা আমি পুরোপুরি ইগনোর করে যাই ব্যাপারটা, যে হ্যাঁ হয়তো ওদের মনে হতে পারে। ওরা বেশি মানে একদম পুরো স্পেসিফাই করেছিল যে রুমটা বন্ধ থাকতো সেই রুমটার আশেপাশে ওদের গা ভারী হচ্ছিল। আচ্ছা। আর ওই রুমটার আশপাশ থেকেই আমার কিন্তু মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে, যেটাকে আমি ইগনোর করতাম। তোমার রুম থেকে কি ওই রুমটা দেখা যেত? আমার রুম থেকে দরজাটা খুললে দেখা যাবে, আচ্ছা। মানে এরকম সোজা, তো আমার রুমের দরজাটা খুললাম, সোজা তোমার গিয়ে ওই রুমটার দেওয়ালটা, আর এই সাইডে হলটা, আচ্ছা। বুঝতে পেরেছো? আর এইদিকে এন্ট্রান্স, এদিকে ফ্ল্যাট দিয়ে ঢুকলে এই সাইডে আমার রুম, ওই সাইডে ওই রুমটার দেওয়ালটা একদম হলের সাথেই, ওই দেওয়ালটার সাথে লাগোয়াই সোফাটা রাখা আছে। আর আমার মনে হতো ঠিক ওই কর্নার থেকে কেউ আমাকে দেখছে বা কেউ দাঁড়িয়ে আছে কিচেনের পাশে। তো এরকম ঘটলো। যাই হোক, আমি ওদেরকেও আর কিছু বলিনি, যে আমি মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে, চলছে এরকম। এবার রাত্রেবেলায় কি হতো, প্রায়শই আমি ধরো শুতে গেছি, শনি রবিবার রাত্রেবেলায় আছি, শুতে গেছি, দরজায় নক হতো, বা দরজায় এরকম যদি ধরো বেড়াল আছে বাড়িতে, দরজায় এসে এরকম স্ক্র্যাচ করছে অল্প আর কি, তো এরকম আওয়াজ হতো, যেগুলোকেও আমি প্রপার ইগনোর করে যেতাম, যে হয়তো হতে পারে কাঠের পোকা, হতে পারে ছাড় পোকা, এসব ভেবে নিতাম, মানে কোনো না কোনো আমি একটা রিজন খুঁজে নিতাম নিজের মতন করে, একটা যুক্তি তুমি নিজের মতো সাজিয়ে নিতাম। অ্যান্ড দেন এরকম চলছে। এবার আরেকটা ঘটনা তোমাকে বলছি, যেটা খুবই আনন্যাচারাল। এবার তোমাকে বললাম না, ওই দেওয়ালটা, যে দেওয়ালটা হলের সাথে, ওই রুমটার যে দেওয়ালটা, ওই দেওয়ালটাতে একটা পেরেক ছিল। আচ্ছা। ওই পেরেকটাতে মা দক্ষিণেশ্বরের কালীর একটা, মানে মা কালীর একটা, দেখবে দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার হয়, প্রপার দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার হয়, ওই দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার মা আমাকে দিয়ে গেছিল, ওটা টাঙিয়েছিলাম ওই পেরেকটাতে। আচ্ছা। এবার ওই পেরেকটায় নর্মাল টাঙিয়ে রেখেছি। এবার রোজ রাতেই তো অফিস চলে যাই, সব দরজা জানলা বন্ধ করে আমি অফিস চলে যাই। অফিস থেকে ফিরি সকালবেলায়, দেখি ক্যালেন্ডার পুরো এরকম উল্টো হয়ে পড়ে আছে, হয় সোফাটার উপরে উল্টো হয়ে পড়ে আছে, নয় মাটিতে উল্টো হয়ে পড়ে আছে। আমি রোজ টাঙিয়ে দিতাম ক্যালেন্ডারটা, যে ঠিক আছে হয়তো কোনোভাবে পড়ে গেছে, কোনো দিক থেকে হাওয়া এসছে, আমি রাতে ছিলাম না, জানি না, পড়ে গেছে, পড়তেই পারে।
আবার উপরে তুলে রেখে দিতাম। এরকম 2-3 দিন যাওয়ার পর দেখলাম ক্যালেন্ডারের যে মাথাটা থাকে ইউ মতন, যেটা দিয়ে ঝোলাই ক্যালেন্ডারটা, ওটা মনে হচ্ছে যেন পুরো কাঁচি দিয়ে মাঝখান থেকে কাটা। আচ্ছা। মানে সুতো এদিক ওদিক বেরিয়ে থাকলে তো বুঝবো যে ছিঁড়ে গেছে, ছেঁড়া নয়, কাটা। কাটা, একদম স্লিং শটে কাটা। ঠিক আছে, এবার তো 2টো সুতো হয়ে গেছে, 2টো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিই। ওই পেরেকটাতে আমি আবার ভালো করে বেঁধে দিয়েছি ক্যালেন্ডারটাকে। আবার অফিস গেছি। পরের দিন সকালবেলা এসে দেখছি যেখানে গিট মেরেছিলাম, গিটটা তো গিটানের মতনই আছে, গিটের পাশে আবার স্লিং শটে কাটা ক্যালেন্ডারটা। ওকে। আবার ওরকম উল্টো হয়ে মাটিতে পড়ে আছে। ঠিক আছে, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। ওই ক্যালেন্ডারটা সরিয়ে রেখে দিলাম, অন্য একটা ক্যালেন্ডার হলের অন্য সাইডে টাঙিয়ে দিলাম, সেটা ছিল। কিন্তু তারপরে যতবার আমি ওই পেরেকটাতে ক্যালেন্ডার টাঙানোর চেষ্টা করেছি, ক্যালেন্ডারটা ওরকম পড়ে যেত, হয় কেটে যেত, নয় ছিঁড়ে যেত। ওটা কি যে কোনো নর্মাল ক্যালেন্ডারের ক্ষেত্রে হতো না, পার্টিকুলার ওই দক্ষিণেশ্বরের মা কালীর ক্যালেন্ডারেই হতো? যে কোনো ভগবানের ক্যালেন্ডার, আচ্ছা। যেখানে ভগবানের ছবি রয়েছে, সেটা থাকতো না, ওই পেরেকটাতে থাকতো না কিছুতেই। তো এটা আমার একটু আনন্যাচারাল লেগেছিল, বাট তবুও আমি অত ভাবিনি। যেহেতু আমার মাথার মধ্যে ঢোকানো আছে সব মনের ভুল, আমি কিচ্ছু ভাবিনি। এরপরে আবার আমার অফিস কলিগদের একটা পার্টি হয়। আমার অফিস কলিগরাও অনেক দিন ধরে বলছিল, নতুন ফ্ল্যাট নিয়েছিস, আমরা যাই, একটু পার্টি ফার্টি করবো। না ঠিক আছে আয়। আর সেদিন সব মেয়েরা এসেছিলো, মানে আমার টিমে যত মেয়ে ছিল সবাই এসেছিলো, প্লাস আমার বস উনিও মেয়ে ছিলেন, উনিও এসেছিলেন। সন্ধেবেলায় এলো, পার্টি ফার্টি করলো, করে রাতে খাওয়া দাওয়া করলাম, করে আমার রুমে শুতে এসেছি। এবার আমার রুমে যে শুতে এসেছি, আরও 2টো মেয়ে তারা হলে ছিল। এবার হলের তোমার হলে একটা বেড রাখা ছিল, যেহেতু একটা রুম বন্ধ, হলে একটা বেড রেখেছিলাম যাতে বাবা মা এলে শুতে পারে। ওরা ওখানে বসে আর কি নর্মালি কথাবার্তা বলছিল। ওরা দুম করে দৌড়ে এসছে। আচ্ছা। কি হলো, দুম করে দৌড়ে চলে এলি? বলে ভাই মনে হচ্ছে বাইরের খাটটা ধরে কেউ নাড়িয়ে দিল। বলে কী বলছিস ভাই, এসব আবার হয় নাকি? হতে পারে বাইরে দিয়ে কোনো বড় গাড়ি গেছে, এমনিও দেখবে ফ্ল্যাটে বাইরে কোনো বড় 16 চাকার গাড়ি গেলে নড়ে যায়। বলো ভাই বাইরে গাড়ি গেলে তো আওয়াজ পেতাম, সেরকম তো কোনো আওয়াজ পাইনি। আমি আবার ইগনোর করি ওদেরকে, যে না তোরা বুঝতে পারিসনি বাইরে কোনো গাড়ি গেছে, তাই ওটা কেঁপেছে, মনের ভুল। এটা চলতে চলতে, এই কনভারসেশনটা চলতে চলতে আরেকজন মানে কিচেন থেকে এলো, দেখলাম এসে ঢুকলো, ঢুকে দরজা বন্ধ করে বসে পড়লো খাটের মধ্যে। বলে কী হলো? বলে না ভাই ঠিক এখন বলবো, থাক কালকে বলবো। বলে কী হয়েছে বল। বলে আমি কিচেনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে, আমার মনে হলো যে এখানটাতে খুব ভারী লাগছে হঠাৎ করে, মানে কাঁধের মধ্যে কোনো যেন ওয়েট চাপিয়ে দিয়েছে, গাটাই ভারী লাগছে। আবার তোরাও স্টার্ট করলি এরকম। তখন এটা বলতে বলতেই আবার আমার যে ম্যানেজার ছিলেন উনিও বলছেন, না রে আমারও লেগেছে। তোমাদের সত্যি মাথা খারাপ হয়ে গেছে সবার একসাথে, নাইট শিফট করে করে। আমি বললাম যে ভাই এসব এখন বলো না, ঘুমিয়ে পড়ো চুপচাপ। ঘুমিয়ে পড়লো সবাই। পরের দিন সকালবেলায় উঠলো, সবাই উঠে আগে প্রথম কথা, ভাই তোর বাড়িতে একটা পুজো আচ্চা করা, কাল রাত্রেবেলা আমরা কিছু এরকম মানে কথাবার্তা বলতে চাইনি, ফালতু ভয় পাবো সবাই, কিন্তু কিছু একটা আছে তোর বাড়িতে। কী আছে? কিছু তো নেই। আমি তখনও ওদের কাছে এটাও স্বীকার করিনি যে আমার মনে হয় যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে হলে বসলে। তো এবার আমার যে ম্যানেজার ছিলেন উনি বলছেন, আমি তোর সোফাটায় বসেছিলাম, বসে ফোনে কথা বলছিলাম, আমার পরিষ্কার মনে হয়েছে আমার কাঁধের উপরে কেউ এরমভাবে দাবিয়েছে। ইটস লাইক কি আমি উপরে আর উঠতে পারছি না, হঠাৎ করে শরীরটা ভারী হয়ে গেছে। বললাম তোমারও শরীর ভারী লাগছে, ওই মেয়েটারও শরীর ভারী লেগেছে, এরা আবার বলছে খাট নড়িয়ে দিয়েছে। বলছে তুই বিশ্বাস কর আমাদের কিছু না কিছু লেগেছে, তুই এটাকে সিরিয়াসলি নে, আর এটা নিয়ে ভাব, একটু থাকবি বা পুজো করাবি কী করবি সেটা নিয়ে ভাব। তো এসব সাজেশন দিয়ে ওরা বাড়ি চলে গেল নিজেদের মতো। সেদিন দুপুরবেলার পর ওরা আবার আমাকে ফোন করেছে যে তোকে কিছু দেখানোর আছে, তুই ভিডিও কল কর আমাদেরকে। ভিডিও কল দেখানোর আছে। আমি গ্রুপে ভিডিও কল করেছি। প্রথম যে মেয়েটা কিচেন থেকে চলে এসেছিলো, ওই মেয়েটা বলছে আমি তোকে কিছু মানে ফটো পাঠাচ্ছি কাল রাতের আমাদের পার্টির, সেই ফটোগুলো দেখ তো কিছু আনন্যাচারাল লাগছে কি না তোর। বলে আচ্ছা পাঠা, দেখছি। ফটোগুলো দেখলাম, 3-4টে ফটোতে মানে পরপর ধরো আমরা এরকম দাঁড়িয়ে আছি, সেলফি নিলে কি এরমভাবে আমরা নিই,
তো এরমভাবে নিয়েছি, এই সাইডে হয়তো সবাই দাঁড়িয়ে আছে, এরমভাবে নিয়েছি। তো এবার ব্যাকগ্রাউন্ডে আমার কিচেনের সামনেটাও এসছে, যেখানে ডাইনিং রাখা আছে। ঠিক ডাইনিংয়ের তলায় মনে হচ্ছে দুটো চোখ। দুটো চোখ? হ্যাঁ, যেমন বিড়ালের চোখ জল করে ঠিক মনে হচ্ছে দুটো চোখ ডাইনিংয়ের তলায়। আর এটা 3-4টে ফটোতে এসছে। একটা ফটোতে এলে আমি মানতাম লেন্সের গ্লিচ বা তোমার ওই কি বলে কিছু লাইট একটা ফ্লিকার করে না, সেরকম টেকনিক্যাল কোনো একটা টেকনিক্যাল কোনো একটা ইস্যু। 3-4টে ফটোতে এসছে এরকম, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরো নেওয়া হয়েছে, যেগুলোতে ডাইনিং এসছে প্রত্যেকটাতেই বোঝা যাচ্ছে হয় ডাইনিংয়ের পাশটাতে, নয় ডাইনিংয়ের নিচটাতে কিছু না কিছু একটা রয়েছে, সামথিং ইজ দেয়ার। ওটা দেখে আমার সত্যি হাড়হিম হয়েছিল ওই ফটোগুলো দেখে। এরপর বলে যে আচ্ছা ফটোগুলো দেখলি তো, এবার আনন্যাচারাল লেগেছে, এবার আরেকটা জিনিস দেখ। মেয়েটা দুটো ফটো পাঠায়, একটা ওর হাতের এখানটার, আরেকটা এই কাফ মাসলটার, এই দুটো ফটো পাঠায়। ঠিক এখানে একটা কামড়ের দাগ, এখানে একটা কামড়ের দাগ। কামড়ের দাগ? কামড়ের দাগ, সত্যি কামড়ের দাগ। মানে আমাদের হিউম্যান যে জাবলাটা, সেটা দিয়ে যদি এরমভাবে কেউ চাপে, একটা তো কালসিটে পড়বেই, ঠিক ওরকম দাগ। আমি ওকে বললাম, ভাই তোকে রাত্রেবেলা কে কামড়ালো? বলছে ওটাই তো বুঝতে পারছি না, এতগুলো মেয়ে ছিলাম, কে কামড়াবে আমাকে? আমার তো বয়ফ্রেন্ডও ছিল না। যে কামড়েছে সে মেয়ে ছিল না। আমি ভাবছি কি হচ্ছে ভগবান জানে, বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। তো এবার এটার পর না আমি একটু সত্যি সিরিয়াসলি নেওয়া শুরু করেছি যে না সত্যি হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে। আমি মাকে বললাম, মা বলছে দেখ আরও কটা দিন দেখ, কারণ কি এখন তো এই সবে 1 মাস হয়েছে, এখনও তো 2 মাস থাকতে হবে, নাহলে তো সিকিউরিটি ডিপোজিট ফেরতও পাবি না। টিল ডেট তোমার সাথে কোনো রকম ফিজিক্যালি প্রবলেম কিছু হয়নি? না, ওকে। আমার সাথে ফিজিক্যালি প্রবলেম কিছু হয়নি, বা আমি যে খুব ভয় পেয়েছি সেরকমটাও হয়নি, কিন্তু বাকিরা পেয়েছে। আর দেখতাম যে কেউ ঘরে এলে আরও বেশি করে তাদের মনে হতো, আমার যতটা না মনে হয় তাদের বেশি করে মনে হতো, যে কেউ বাড়িতে আসছে তাদের মনে হতো। এর মাঝখানেও যখন 1-2বার আমার কোনো কাজিন এসছে বা বন্ধু এসছে, তারাও বলেছে যে একটু মনে হচ্ছে গাটা কাঁটা দিচ্ছে বা ঠিক লাগছে না, মানে এনভায়রনমেন্টটা ঠিক লাগছে না, বাট আমার মনে হয়নি। এবার আমি তোমাকে আরেকটা কথা বলবো, যেটা কন্টিনিউয়াস হতো। আমার যে ডাস্টবিনটা রাখতাম কিচেনের মধ্যে, রোজ রাত্রেবেলা ধরো আমি বাসি খাবার ফেললাম, নর্মালি কি হবে, হয় শুকিয়ে যাবে, আর নয় তোমার কি বলবো একটু হয়তো গন্ধ উঠবে বা একটু হয়তো পচে গেল। রোজ আমার ম্যাগট লেগে যেত ডাস্টবিনে। ম্যাগট? ম্যাগট রোজ, এভরিডে। কি বলছো? হ্যাঁ, এভরিডে ম্যাগট লাগতো আমাকে। আমাদের যে গার্ড ময়লা নিয়ে যায়, সেও বলেছিল যে এত কেন ম্যাগট লাগছে। আমি বললাম জানি না, নিজের থেকেই হয় যা হয়। তো এরকম হওয়ার পর আরেকটা ঘটনা তোমাকে বলি, যেটা আমার মানে কন্টিনিউয়াস, আমি ওখানে 4 মাস ছিলাম, তো 4 মাসে আমার রোজ আমি যেটা ফিল করেছি, একটা আনন্যাচারাল ঘাড়ে ব্যথা এখানে, মানে খুব, মানে মনে হতো সবসময় কেউ পিন ফোটাচ্ছে এখানটাতে। আচ্ছা। তো আমি সেটাকেও ভাবতাম যে হয়তো নাইট শিফট করি তার জন্যও হতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট, আমি যখন শেষ করব তোমাকে পুরো ঘটনাটা বলা, বা আমি ধরো এখনই বলে দিচ্ছি যে আমি যখন বেরিয়ে গেলাম ফ্ল্যাটটা থেকে, তারপরেও কিন্তু আমার 1.5 বছর নাইট শিফট চলেছে, তখন আর ঘাড়ে ব্যথা কোনো হয়নি? ঘাড়ে ব্যথা ছিল না। কিন্তু যে ডে 1 থেকে আমি যখন ওই ফ্ল্যাটে ঢুকলাম, আমার একটা ঘাড়ে ব্যথা ছিল, যেটাকে আমি ইউজুয়াল ব্যথা বা নর্মাল ব্যথা বলে ইগনোর করে দিতাম। তো এবার সেকেন্ড পার্টির পর আমার 2টো কাজিন আসে, এক আমার পিসির মেয়ে আর এক আমার জেঠুর ছেলে, ভীষণ ক্লোজ কাজিন। মানে ধরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহের গ্যাপেই এসেছিল ওই পার্টিটার পর। এবার ওটা তো সল্টলেকে ছিল, সল্টলেকে জানোই হাটারির একটা বড় জায়গা আছে, বড় রেস্টুরেন্ট আছে। তো হাটারি থেকে আমরা মিক্সড ভেজ, তোমার মিক্সড ননভেজ ফ্রাইড রাইস আনিয়েছিলাম। এবার ফ্রাইড রাইসের মধ্যে তোমার অনেক কিছুই আছে, ধরো প্রনস আছে, চিকেন আছে, পর্ক আছে, এগস আছে, সবই আছে। এবার 3 প্লেট আনিয়েছিলাম, 3 প্লেট শেষ করতে পারিনি রাত্রেবেলা, পাতি কথা। 1 প্লেট আমি ধরো এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরের দিন সকালবেলায় ওরা চলে গেছে। এবার দুপুরে আমি ভেবেছি ওটা গরম করে খেয়ে নেবো। গরম করতে গিয়ে দেখছি পুরো মিক্সড ফ্রাইডের মধ্যে, মানে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে থেকে ননভেজ আইটেমগুলো নেই। আসলে কি, মানে হয়তো এগস পড়ে আছে কয়েকটা, হয়তো কয়েকটা চিকেন পড়ে আছে, মানে পর্ক ফর্ক সব গায়েব। চাল পড়ে আছে, মানে চাল চাল হয়ে গেছে পুরো ভাতটা। ফ্রিজে ছিল, কিন্তু এমনটা নয় যে ফ্রিজে ছিল না, ফ্রিজেই ছিল। বাট তাতেও আই ওয়াজ লাইক যে এটা কী করে পসিবল হতে পারে, এটা তো কোনোভাবেই পসিবল না। তখন মানে
বদ্ধমূল ধারণা হওয়া শুরু হয় না, তখন থেকে আমার বদ্ধমূল ধারণা হতে শুরু করলো যে না সত্যি প্রবলেম আছে ভাই ফ্ল্যাটটাতে। মানে নিজেকে বোঝানো শুরু করলাম যে এবার আমাকে সত্যি একটু মানে এতদিন যে সব কিছু ইগনোরেন্সে চালাচ্ছিলাম বা সব কিছু ইগনোর করে দিচ্ছিলাম সেটা বন্ধ করে আমাকে চারদিকটা একটু লক্ষ্য রাখতে হবে যে কী হচ্ছে, অ্যাকচুয়ালি কী ঘটছে। এরপর আরেকটা ঘটনা ঘটে যার পর মানে আমি একা থাকা আর মানে পসিবল ছিল না আমার জন্য। ওই রকমই একটা শনি রবিবার আমি রাত্রেবেলা বসে আছি হলে, কারণ আমার ঘুম আসছে না। আমি হলের মানে বড় সোফাটায় বসে আছি, আর এই সাইডে একটা সিঙ্গেল সিটার আর এই সাইডে আরেকটা সিঙ্গেল সিটার ছিল। আমি দেখছি এপাশে সিঙ্গেল সিটারটা নিজের থেকে ডাউন হয়ে যাচ্ছে। ডাউন হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে কেউ বসলে যেরকম ইমপ্রেশন পড়ে একটা সোফাতে, ওটা নিজের থেকে হচ্ছে, কেউ বসেনি। আমি মানে এমনি তো ঝালরটা ঘুরছিল, অল্প আলো আঁধারি আছে, আমি একবার চোখ কচলেই নিলাম যে কি দেখছি, আমি ঠিক দেখছি তো? দেখছি না সত্যিই ঢুকে যাচ্ছে ভেতর দিকে, ওটা ঢুকে গেছে, মানে এরকম গর্ত হয়ে গেছে। আমি ফোনটা নিয়ে নিজের রুমে চলে এসেছি যে না এখানে আমি আর বসবো না, অসম্ভব ব্যাপার। এর ঠিক 2-3 দিন পরই আমার আরেকটা কাজিন এসেছিলো তার গার্লফ্রেন্ডকে নিয়ে, মানে দাদাটা এসছে হবু বৌদিকে নিয়ে এসছে। আমরা গল্প টল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর ওদের কিছু মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার ছিল। তো আমি বললাম যে তোরা আমার রুমটাতেই থাক, আমি একটা মুভি দেখে নিচ্ছি। এটা দুপুরবেলার ঘটনা, আমি হলে বসে একটা মুভি দেখে নিচ্ছি। আবার আমি হলের সোফাতে গিয়ে বসেছি মুভি দেখার জন্য। যতক্ষণ দুপুর ছিল, দুপুর গড়িয়ে বিকেল হলো, ঠিক ছিল। ঠিক যখন সানসেটটা হবে মানে 6টার আগে আমার পরিষ্কার মানে মনে হলো পা থেকে মাথা অবধি সব লোমগুলো যেন দাঁড়িয়ে গেল দুম করে। কেন জানি না, মানে কোনো আইডিয়া নেই, ইনটিউশনই বলতে পারো, সব লোম একসাথে দাঁড়িয়ে গেল। আর ভেতর থেকে যেন কেউ বলছে যে এখান থেকে ওঠ, যদি ভালো চাস এখান থেকে ওঠ, মানে নিজেই নিজেকে যেন বলছি যে এখান থেকে উঠে যা। তখন ওরা দরজা খোলেনি, ওরা ভেতরেই আছে। আমি ভাবলাম যে না আমি আরও 10 মিনিট দেখি, যদি ওরা বেরোয়। নিজের থেকে গিয়ে ডিস্টার্ব করতে খারাপ লাগে না, তো আমি আরও 10 মিনিট বসে আছি। বাট তখনও দেখছি মানে ভেতরটাই আনচান করছে আমার যে না এখানে আর বসতে পারবো না, কেমন একটা ফিল হচ্ছে। আর মানে বারবার সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এটা গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। আমি ওদেরকে গিয়ে দরজা ধাক্কালাম যে ভাই হয়েছে তোদের, কথা বলা শেষ হয়েছে? বললো হ্যাঁ ঠিক আছে। আমি বলি ঠিক আছে ভাই, আমি এবার রুমের ভেতরে যাবো, আমার বাইরে ভাল লাগছে না। ওদেরকে আমি কিচ্ছু জানাইনি, ওরা সেদিনের মতন চলে গেল। সেদিনের ঘটনাটার পর থেকে মানে এমন একটা মানে কি বলবো, নিজের ইনার ভয়েসই আমাকে বলেছিল যে এবার কিছু একটা খারাপ হতে পারে। তো আমি একা থাকাটা বন্ধ করলাম। তারপরে আমার 2 ফ্রেন্ড আছে, এক সৌমিতা আর এক সায়ন্তিকা। তাদেরকে আমি অল্টারনেট ওয়েসে বলতাম যে ভাই আজকে তুই আয়, কালকে তুই আয়, এরমভাবে রাতে ডেকে নিতাম ওদেরকে যে ভাই তোদেরকে ভাড়া দিতে হবে না, এসে জাস্ট থাক আমার সাথে, আমার ভয় লাগছে। তো এই যে সৌমিতা বলে যে মেয়েটি আছে, ও আর কি বেশ ডাকাবুকো, আর ওর কিছু প্রিভিয়াস প্রবলেমস ছিল যার জন্য ওকে ওর মা একটা মাদুলি দিয়েছিল। তো তারপর থেকে ভয়টাই কম পায়, তো ওই কারণেও ওকে ডাকতাম, মানে আমি জানতাম যে ও ভয়টাই কম পায়, ওই কারণে ওকে ডাকতাম যে ভাই তুই এসে রাতে থাক আমার সাথে। আচ্ছা। ও আসতে শুরু করলো আমার কাছে। এবার ধরো প্রথম দিন এসছে, সেরকম কিছু হয়নি, আমরা রাতে শুয়েছি, বাইরে জাস্ট আওয়াজ হয়েছে, তো আমিও ইগনোরই মেরেছি। সেকেন্ড ডে থার্ড ডেও মানে এরকম ধরো দরজায় আবার স্ক্র্যাচ হচ্ছে বা কেউ নক করছে, ও আমাকে বলতো পাতি ইগনোর মার, ঘুমিয়ে পড়। আমি ইগনোর মারতাম, ঘুমিয়ে পড়তাম, এইসবই করতাম। এরপরে একদিন আরেকটা ঘটনা ঘটলো যেটার পর ওরও ফেটে গেল। আচ্ছা। আমরা কি করতাম মানে যেহেতু রুমটার ভেতরে এসি ছিল আর খুব গরম ছিল, 2019-এ প্রচণ্ড গরম ছিল, তো এসিতেই থাকতাম ম্যাক্সিমাম টাইম, দিনের এসিই চলতো আমার রুমে। তো আমরা এসিতে বসে আছি, গল্প টল্প করছি, একটু রাতের দিকে ধরো 8টা 8:30, তখন ও আমাকে বলছে ভাই ওয়াশরুম যাব। আমি বললাম আমার রুমের ওয়াশরুমটা নোংরা আছে, পরিষ্কার করানো হয়নি, তুই বরং বাইরের ওয়াশরুমটাই যা। হলে একটা ওয়াশরুম ছিল, বললাম হলটা পেরিয়ে একটা ওয়াশরুম। তো ওই প্যাসেজটার এই সাইডে তোমার ডাইনিং টেবিলটা, আর ডাইনিং টেবিলের ওপাশে তোমার একটা বড় গণেশের মানে ফটো ছিল, বেশ বড়, এরকম হয়তো মানে চওড়া হবে আর এই রকম লম্বা হবে, মানে পুরো মানে ডাইনিং টেবিলের ওপরে যতটা দেওয়াল দেখতে পাবে পুরোটা জুড়েই ছিল ফটোটা। আচ্ছা। আর খুব আনন্যাচারাল ছিল গণেশের মূর্তিটা, মানে আর ওই গণেশের মূর্তিটা ঠিক যে দরজাটা বন্ধ না, সেই দরজাটার ঠিক একদম অপোজিটে এরকম।
ঠিক আছে, এবার গণেশের মূর্তিটা ছিল পুরো পিচ ব্ল্যাক, ল্যামিনেশন করা ফটোটা পিচ ব্ল্যাক, আর চোখটা লাল। আমি এরকম গণেশের মূর্তি জীবনে কোনোদিনও দেখিনি। আমি নিজে বহু বছর ধরে গণেশ চতুর্থী পালন করছি, লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াইও, বাট এইরকম গণেশের মূর্তি আমি আসলে কখনো আমরা যে দেখিনি। গণেশ ঠাকুরের পুজোটা করি ওটা গণেশের সৌম্যরূপ, ঠিক আছে? আই থিঙ্ক তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে ভূত গণপতি বা উচ্ছিষ্ট গণপতির ছবি, যেটা হচ্ছে গণেশের তান্ত্রিক ফর্ম। বিভিন্ন দুষ্ট আত্মা বা অপদেবতাকে এরকমভাবে থেকে প্রোটেক্ট করার জন্য এই গণেশের পুজো করা হয়ে থাকে। এবার আমি জানি না যে সেই গণেশেরই ছবি ওখানে লাগানো ছিল কিনা। হতে পারে, কারণ কি মানে আমি এখন বলতে বলতেও আমার কেমন একটা লাগছে, ওই দরজাটার ঠিক অপোজিটেই ছিল গণেশের ফটোটা, আর বিশাল বড়, উনি তো দ্বারপাল। বিশাল বড়, মানে আর চোখটা দেখলে না তোমার রীতিমতো ভয় লাগবে, হুম। এইরকম চোখ ছিল। আমি অ্যাভয়েড করতাম ওই ফটোটার দিকে তাকানো, অ্যাভয়েড করতাম, আমার ভালো লাগতো না, ভালো ফিল হতো না। তো যাই হোক, এবার ওই প্যাসেজটা দিয়েই যেতে হবে আমাদেরকে, মানে দরজাটার সামনের প্যাসেজটা দিয়েই আমাদেরকে যেতে হবে। আর প্যাসেজটা ছোট সরু প্যাসেজ, তো মানে সৌমিতাকে আগে ক্রস করতে হবে, ও বাথরুমে ঢুকে যাবে। ও আমাকে নিজের থেকেই বললো যে দেখ তুই তো যেতে ভয় পাস একা একা ওদিকটাতে, কাজে আমার সাথেই চল, আমি বাথরুমে যাব, তুই কিচেনে চলে যাবি, কিচেন থেকে খাবার দাবার নিয়ে নিবি, আবার দুজনে একসাথে ফিরে চলে আসবো। বললাম ভাই ওয়েল ডেকোরেটেড প্ল্যান, এরমভাবেই যাবো চল। তো ও আগে আগে যাচ্ছে, আমি ওর পেছনে যাচ্ছি, আর ওর হাইটটা আমার থেকে একটু ছোট, মানে ওর মাথার উপর দিয়ে আমি দেখতে পাবো, যেটা হবে ওর মাথার উপর দিয়ে দেখতে পাবো, ওর হয়তো এখানে মাথাটা, তো আমি পুরোটা দেখতে পাবো উপর থেকে। ও বাথরুমের দরজাটা খুলেছে, আমি পেছনে দাঁড়িয়ে আছি, ওর জাস্ট পেছনে দাঁড়িয়ে আছি, বাথরুমের দরজাটা খুললো, আমরা দুজনে একসাথে দেখছি ফ্ল্যাশটা, মানে তোমার যে কমোডের যে ফ্ল্যাশটা হয়, ফ্ল্যাশটা নিজের থেকে নামলো, নেমে আবার উপরে উঠে গেল। হ্যাঁ, দুজনের দেখে আউট হয়ে গেছে ওখানে। ও না এরকমভাবে হাতটা পেছনে করে আমার এই জায়গাটা পেয়েছে, পাটা পেয়েছে, এমনি করে খামচে ধরেছে, বলছে ভাই দেখলি? আমি, ভাই দেখে কাজ নেই, খেতে হবে না, তুই চল, তুই রুমে চল, আমি আর যাচ্ছি না কিচেনে। আমরা দুজনে আবার ঘুরে রুমে চলে এসেছি, যে ভাই রুমে মুড়ি চানাচুর আছে, মুড়ি চানাচুর খেয়ে কাটিয়ে দেবো, ওই দিকে আর যাবো না, অসম্ভব, আজ রাতে তো আর যাচ্ছি না। সেই রাতে আমরা সত্যি আর রুম থেকে বেরোইনি, রুমের বাইরে অনেক খুটখাট ঢুকঢাক অনেক আওয়াজ হয়েছিল, কিছুতেই আমরা দরজা খুলিনি। পরের দিন সকালবেলায় আমার মেড এসছে, মেডকে তাও ফোন করে জিজ্ঞেস করেছি রাধা দিদি তুমি এসছো? রাধা দিদি বলে হ্যাঁ আমিই এসছি, আমি দরজা খুলেছি। তার আগে রাধা দিদিকেও বলেছিলাম যে এরকম এরকম ঘুরছে, রাধা দিদি বলে আমারও না খুব একটা ভাল লাগে না। এবার রাধা দিদির কেস বলি তোমাকে। তো রাধা দিদির সাথে যে ঘটনাটা ঘটেছিল, রাধা দিদি তো ওই এরিয়াটাতেই কাজ করতো, মানে ওই ডাইনিং টেবিল বা কিচেন যেটা বলছো। এবার ওখানে বসে ও সবজি কাটছে, সবজি কাটতে কাটতে কি ওই যে ঘরটা বন্ধ থাকতো, ওই ঘরটা তো এবার দরজার তলায় তো অল্প একটু ফাঁক থাকে। রাধা দিদির 2-3 দিন এরকম মনে হয়েছে যে দরজাটার সামনে এসে কেউ দাঁড়ালো ভেতর থেকে আর কি, মানে হয়তো দুটো পা এরকম দেখতে পেয়েছে, তার পা হয়তো দেখতে পায়নি, বা পায়ের মতন ছায়া দেখতে পেয়েছে, দিয়ে আবার সেটা সরে গেল। আচ্ছা। এটা রাধা দিদি 2-3 দিন দেখেছে। এবার সেটা প্রথম প্রথম বলেনি, যখন 2-3 দিন দেখেছে তখন আমাকে বলেছে। হুম। আমি রাধা দিদিকে বললাম যে দেখো তুমি তো থাকো না, তুমি তো এসে কাজ করো, কাজ করে চলেই যাও, কাজে ইগনোর করো, কারণ কি তো রেন্টেড ফ্ল্যাট, আমি এখানে আর কী করবো। তো রাধা দিদি বললো আচ্ছা ঠিক আছে। তো রাধা দিদি ও ইগনোরই করেছে ওই ব্যাপারটা, কিন্তু রাধা দিদির সাথে এই ঘটনাটা ঘটেছে। আর যেটা ঘটেছিল রাধা দিদির সাথে, ওই কিচেনের পাশেই ওয়াশরুম ছিল, ওয়াশরুমের সামনের পাপোশটার আগে দাঁড়িয়েছিল, মানে পাপোশটার ওপরেও দাঁড়িয়ে নেই যে পাপোশটা আপনা আপনি পিছলে যাবে, বা জল থাকলে পাপোশ এমনি পিছলে যায়, তো সেরকমও কেস ছিল না, পাপোশের সামনে দাঁড়িয়েছিল। রাধা দিদি বললো পরিষ্কার আমার মনে হলো পেছন থেকে কেউ পুশ করলো, আমি পড়ে গেছি, আচমকা পুশ করেছে, আমি পড়ে গেছি, ওরা হয়তো পা পিছলেছে। এরপরে আবার একজন পড়ে যায়, আবার আমার ওই ফ্রেন্ডটা সৌমিতাও একদিন 3-4 জন বন্ধুকে নিয়ে এসেছিলো আমার ফ্ল্যাটে। এবার রাত্রিবেলা ছিল সেদিন, 3-4 জনই ছিল, পরের দিন সকালটাও ওরা ছিল। এবার তারপর ওরা আর কি মানে খেয়ে দিয়ে বেরোবে দুপুরবেলাটায়, ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়েছে, আর বাইরে আরেকটা মেয়ে ওয়েট করছিল বেরোবে একসাথে বলে, ঠিক পাপোশটা ক্রস করেছে। ও বলছে যে আমাকে পরিষ্কার মনে হলো আমাকে পেছন থেকে কেউ ধাক্কা মারলো, ওই একই জায়গায়। একই জায়গাতে, ওই দরজাটার সামনেই, ও দরজাটার সামনেই পড়েছে পুরো। আমি বললাম ভাই এরকম থোড়াই হয়, তুই নিশ্চয়ই পিছলে গেছিস তাই পড়ে গেছিস। আরেকটা মেয়ে বলছেন না ভাই আমি দেখেছি, আমি পরিষ্কার দেখেছি, ও পিছলি কিচ্ছু হয়নি ওর, মানে আমি পরিষ্কার মনে হয়েছে ওর পেছন থেকে ধাক্কা খেয়েছে, কেউ পুশ করেছে,
ও সামনে ফোর্স নিয়ে পড়েছে, আচ্ছা। যার জন্য এটা আনন্যাচারাল, এরম হয় না, এটা পসিবল না। এরমভাবে বিনা পিছলে দুম করে কেউ পড়ে যাবে, বিনা হোঁচট খেয়ে দুম করে কেউ পড়ে যাবে, এটা হয় না। এটা আনন্যাচারাল ঘটনা একটা। এরপরে যেটা হলো, আমার ওই সায়ন্তিকা বলে বন্ধুটা এলো। ও যে প্রথম দিন এসে বলে যে আমি ওয়াশরুম যাব। না ঠিক আছে, আমার রুমের ওয়াশরুমটাতেই যা। ও ওয়াশরুমে ঢুকেছে, ঢুকেই বলছে ভাই কাঁচা ব্লাড পড়ে আছে, এতটা মতন কাঁচা ব্লাড পড়ে আছে ওয়াশরুমের ফ্লোরে। আমি বললাম ভাই ব্লাড কোত্থেকে আসবে, আমার তো পিরিয়ড হয়নি। বলে আমি তো এই এলাম, আমারও পিরিয়ড হয়নি, তো আমার ব্লাড তো ওটা নয়, হলে তোর ব্লাড হবে। আমি বললাম, আমার তো পিরিয়ডই হয়নি, আমার কী করে ব্লাড হবে? তো ওটারও কোনো আনসার নেই। আমি তাও খুঁজেছি যে কোথাও টিকটিকি মরেছে নাকি, বা টিকটিকির লেজ কেটে গেছে নাকি, কিচ্ছু নেই, শুধু ব্লাড, নর্মাল ব্লাড। এবার এই ব্লাডটা দিয়ে আমার রুমের ভেতরে ঘটনা শুরু হয়। আচ্ছা। আমার রুমে এর আগে অবধি কিন্তু রুমের ভেতরটাতে কোনো ঘটনা ঘটেনি। রুমের ভেতরে নখ হতো, স্ক্র্যাচ হতো, ওই রুমটার আশেপাশে ঘটনা ঘটতো, ওখানে পড়ে যেত, রাহেদি ওখানে পায়ের কাউকে দেখেওছে। বাট আমার রুমের ভেতরে ঘটনা ঘটেনি, যা হতো বাইরে হতো। আমি সায়ন্তিকা ঘুমাচ্ছি রাত্রিবেলাতে, ঢাকা নিয়ে ঘুমাচ্ছি, ঠিক মনে হচ্ছে কেউ বেডের চারপাশে ঘোরাঘুরি করছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মানে ফুটস্টেপ হয়তো পাচ্ছি আমি, এরকম মনে হচ্ছে। সায়ন্তিকা আমাকে বলতো ভাই তুই ঢাকাটা নামাবি না, এসি চলতো, ঢাকা নিয়ে থাকতাম, ঢাকাটা নামাবি না, আমরা রেডি নই কী আছে সেটা দেখার জন্য। ঢাকা নামাতাম না। এরকম 2-3 দিন 4 দিন চলতে থাকলো। তারপর থেকে মানে তারপরের সপ্তাহ থেকে চলাটা বন্ধ হলো, কিন্তু আমরা যেই ধরো তন্দ্রাচ্ছন্ন চলে গেছি, ঢাকা নিয়ে ঘুমাচ্ছি, তখন মনে হতো ঠিক পায়ের কাছটাতে বিছানার উপরেই আবার কি এসে বসলো, আচ্ছা। কেউ এসে বসলো। এরকমও আরও 2-3 দিন গেল, আমরা ফিল করতাম কেউ এসে বসেছে, কিন্তু আমরা ঢাকা সরাতাম না, যে দেখবো না কে এসছে। ওরমভাবেই পড়ে থাকতাম, কখন ঘুমিয়ে যেতাম জানি না, সকাল হয়ে যেত। এরকম 2-3 দিন চলার পর আমি ভাবলাম যে না এবার আমি দেখব কি আছে, কে রোজ এসে বসছে, যদি কিছু দেখতে পাই। দেখা তো উচিত, রোজ মনে হচ্ছে, পাগল থোড়াই আমরা যে রোজ মনে হচ্ছে। সেদিন ঢাকা সরিয়েছি, দেখছি কেউ নেই, কিন্তু ওই রকম যেরকম সোফাতে গর্ত হয়ে গেছিলো, কেউ বসার পর যেরকম ইমপ্রেশন পড়ে যায় গর্ত হয়ে যায়, ঠিক বিছানাতেও ওই রকম সেম গর্ত হয়ে গেছে, ডেবে গেছিল। দেবে গেছে ওখানটা। এই তো যাতা শুরু হয়েছে এবার রুমের ভেতরে। তারপর থেকে কি করলাম যে ঠিক আছে রুমেই থাকবো, বাইরেটা আর অ্যাক্সেস করব না, সন্ধ্যের দিকটা বাইরে কিছুতেই যাব না, মানে রুমের বাইরে হলটাতে বা কিচেনের দিকে যাব না। সৌমিতা আসতো 6টা 6:30টার দিকে, আমি সমস্ত খাবার নিয়ে রুমে ঢুকে যেতাম, এসির সামনে রেখে যেতাম, খাবার ঠিক থাকবে, একটু পরে খেয়ে নেবো রাত্রিবেলায়, আর বাসন কোসন যা হচ্ছে সব রুমের যে ওয়াশরুম আছে ওখানেই ধুয়ে ওখানেই রেখে দেবো, মানে ওখানেই জল দিয়ে রেখে দেবো, পরের দিন রাধাই দিয়ে এসে ধোবে। তো এরকম করতে করতে 2-3 দিন করলাম। তারপরে যেদিনের ঘটনা তোমাকে বলছি সেদিনও সেম ওরকম সন্ধ্যেবেলা খাবার নিয়ে এসে রেখে দিয়েছি, চিকেন ছিল সেদিন, এবার মানে ডিনারে চিকেন ছিল সেদিন, এবার ওরকম ঢাকা দিয়ে রাখা। এবার আমি আর সৌমিতা বসে গল্প করছি, দুম করে দেখছি ওই যে কার্টেনটা হয়, মানে জানলার যে পর্দাটা ছিল সেটা হুলুস্থুলভাবে নড়ছে। নর্মাল হাওয়া দিলে কি হালকা হালকা হয়তো নড়বে, কত এমনি এমনি করে নড়বে না। নর্মাল এসি চলছে, ফ্যানও চলছিল না সেদিন, তবু দেখছি খুব জোর নড়ছে পর্দাটা। ও দেখেছে, আমিও দেখেছি, আমরা দুজনেই চাওয়াচাই করছি। ও নিজের থেকেই বলল হয়তো হাওয়াটা লাগছে কোনো দিকে, রিফ্লেক্ট হয়ে হাওয়াটা ওই দিকে যাচ্ছে ওই জন্য। ঠিক আছে থাক, অত কিছু পাত্তা দিইনি। খানিকক্ষণ পর দেখছি লাইটটা 2-3 বার ফ্লিকার করলো, টিউব লাইটটা 2-3 বার ফ্লিকার করলো। এবার টিউব লাইটের তলায় হালকা ছায়া হতে পারে, গোটা দেওয়াল জুড়ে ছায়া হতে পারে না, তাই তো? আমরা দুজনে একসাথে দেখছি যে দেওয়ালে টিউব লাইটটা আছে ওই দেওয়াল থেকে একটা কালো ছায়া পুরো এরকম নেমে যে পর্দাটা দুলছিল সেই পর্দাটায় গিয়ে মিলিয়ে গেল। দুজনে একসাথে দেখেছি, সিরিয়াসলি দুজনে একসাথে দেখেছি এটা, মানে এই ফার্স্ট টাইম নিজের চোখে কিছু দেখলাম। এটা দেখার পর মানে আমরা দুজনেই আউট, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, মানে হাতে ফোন ছিল, দৌড়েছি দুজনেই স্ট্রেট আউট অফ ফ্ল্যাটের বাইরে।
মানে ফ্ল্যাট দিয়ে দেখিও নি, আমি ঘুরে দেখিও নি যে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করলাম না খোলা আছে। ফ্ল্যাট খোলা ছিল সারা রাত। আমরা দুজনে নেমে ফুটপাতে সারা রাতটা ফুটপাতে কাটিয়েছি। পরের দিন সকালবেলা রাধা দিদি কাজ করতে এসছে, রাধা দিদির সাথে উপরে উঠেছি। সাংঘাতিক ব্যাপার। সারা রাতটা বাইরে। মানে সল্টলেকের ফাঁকা রাস্তা, সেই অবস্থায় তুমি সারা রাত বাইরে কাটাতে হয়েছে। বাইরেটা সেফ, ভেতরটা আনসেফ, এরকম ফিল হচ্ছিল আমাদের। তো ওই কারণে গেল, ঠিক আছে, ওটাও গেল, সেই দিনের ঘটনাটাও কাটলো। এরপর আমার লাইফে একটা ফ্রি ফল শুরু হয়, মানে যা তাভাবে ফ্রি ফল শুরু হয় আউট অফ দ্য ব্লু। আমার যেটা মনে হয়েছে এত কিছু হওয়ার পর বা ঘটনা মানে কমপ্লিট করার পর তুমিও বুঝতে পারবে, আমি যেটা আমার নিজের যেটা মনে হয়েছে যে যেটাই ছিল হোয়াট এভার দ্যাট ওয়াজ ইন দ্যাট ফ্ল্যাট, আমার মনে হয়েছে যে ওটা চাইছিল যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিই। হুম। প্রথম দিকে সাইন দিয়েছে, আমি ইগনোর করে গেছি। তারপর দিকে ও মেক শিওর করেছে যে আমার কাছে যেন ফ্ল্যাটটা না থাকে, আমি পুরোপুরি যেন বাধ্য হই ফ্ল্যাটটা ছাড়তে। ফ্ল্যাটটা ছাড়ার পর আমার আবার ঠিকঠাক হয়ে গেছিলো সব কিছু। এবার বলছি কিভাবে কি হলো। নেক্সট 2-3 দিন পর, মানে এরকম করতে করতে না 3 মাস কেটে গেছে। 3 মাস কেটে যাওয়ার পর মানে 4th মান্থ চলছে তখন, লাস্ট মান্থ। আমি তখনও ডিসাইড করিনি যে ছেড়ে দেবো, বাট তখন মাথার মধ্যে চলছে যে হ্যাঁ এবার হয়তো ছাড়লেও ছাড়তে হবে। এরকম চলতে চলতে দুম করে 2-3 দিন পর, মানে এইসব ওই ছায়া দেখার ঘটনার 2-3 দিন পর HR থেকে আমাকে দুপুরবেলা একদিন ফোন করলো যে আমরা ডাউন সাইজিং করছি, বিজনেস ইজ নট গুড, তো আমরা তোমাকে লে অফ করবো। মানে তোমার চাকরি চলে যায়? চাকরি চলে গেল। ওকে। আমার ফ্রেন্ডটার কিন্তু যায়নি। সৌমিতা বলে যে বন্ধুটার কথা বললাম, তার চাকরি যায়নি, সেও সেম কোম্পানিতে কাজ করতো। সায়ন্তিকাও সেম কোম্পানিতে কাজ করতো, ওরও যায়নি। ওদের দুজনের চাকরি আছে, আমার চাকরিটা চলে গেল। আমি ফ্ল্যাটটা রেন্ট দিতাম, ওরা তো টাকা দিত না কিছু, আমি দিতাম রেন্টটা। এবার আমার যেই চাকরি নেই, তো আমি তো এবার রেন্ট দিতে পারবো না, আমি 10,000 টাকা রেন্ট আনবো কী করে? তো এবার আমাকে চাকরি খুঁজতেও হবে। এবার চাকরি খুঁজছি, খুঁজতে খুঁজতে আমি একটা চাকরি পেলামও। মানে তখন তো কোভিড ছিল না, গিয়ে গিয়ে ইন্টারভিউ দিতে হতো। 2019-এর ঘটনা বলছি তোমাকে। এই SDF মোড়ের দিকে একটা অফিসে চাকরি পেলাম। ওখানে গোদরেজ বলে একটা বিল্ডিং আছে ওয়াটার না, সাইড? ওয়াটার সাইড না, আরেকটা গোদরেজ আছে। আচ্ছা। ওয়াটার সাইডটা তো রিং রোডের সাইডে, হুম। রিং রোড থেকে হ্যাঁ, একটু বুঝতে পেরেছি। ঢুকে এসে আরেকটা গোদরেজের বিল্ডিং নিকো আছে। পার্কের উল্টো দিকের ফুটটার কথা বলছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ওখানে মানে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে চাকরি পেলাম একটা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে। কিন্তু আমার স্যালারিটা অনেকটাই কম, আমি যা পেতাম প্রায় তার অর্ধেক স্যালারি। ঠিক আছে, কিছু না থাকার থেকে কিছু থাকা বেটার। মানে অফার লেটার নিলাম। অফার লেটার নিয়েও তখন আমার মাথায় চলছে যে না, তাহলে অফার লেটার যখন পেয়েই গেলাম ফ্ল্যাটটায় থেকেই যায়, পুজোর পর দেখবো টেকবো, এখন আর এত কিছু জিনিসপত্র নিয়ে শিফটিং করব না। এই ভাবতে ভাবতে আমি বাসে উঠেছি অফার লেটার নিয়ে। এবার বাস থেকে টেকনোপলিসের সামনে আমি নামবো, টেকনোপলিসের সামনে বাস দাঁড়িয়েছে, আমি ঠিক নামতে যাব সেই অবস্থায় আমার পকেট থেকে ফোনটাকেও তুলে নিল। পিক পকেট হয়ে গেল আমার ফোনটা। আর ওটা ছিল OnePlus 6, আমার কেনা ফার্স্ট ফোন। মানে খুব শখ করে ফোনটা কিনেছিলাম প্রথম চাকরি পেয়ে। তো এবার ফোনটাও চলে গেল, আমি প্রায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেছি যে কী হলো এটা। আমার কাছে কোনো স্পেয়ার ফোনও নেই, বাবা মাকে কীভাবে জানাবো। প্রায় কান্নাকাটি করার মতন অবস্থা, কাঁদতে শুরু করেছি রাস্তার মাঝখানে, আমি কাঁদতে শুরু করেওছি যে বাবা মাকে আগে ভাগে বাবা মাকে জানাতে হবে। কী করে জানাবো, কাউকে গিয়ে জিজ্ঞেস করি। আর সত্যি কথা বলতে ওই এরিয়াটাতে কোনো পিসিও ছিল না। মানে আমি যে নয়াপট্টি এরিয়াটায় থাকতাম ওখানে পিসিও ছিল না কোনো। সবার হাতে ফোন চলে এসছে, পিসিও কালচারও উঠে, পিসিও কালচার অনেকদিন আগেই উঠে গেছে। অনেকদিন আগেই উঠে গেছে। তো এবার উপরের ফ্ল্যাটগুলোতে গিয়ে জিজ্ঞেস করব। সেদিন আনন্যাচারাল যেটা আমার খুব লেগেছিল, ওপরের যতগুলো ফ্ল্যাটে আমি গেছি, আমি ফার্স্ট ফ্লোরে থাকতাম, সেকেন্ড ফ্লোরে গেছি, থার্ড ফ্লোরে গেছি, ফোর্থ ফ্লোরে গেছি জিজ্ঞেস করতে যে একবার ফোনটা দাও, আমি আর এরকম ফোন চুরি হয়ে গেছে, বা আমাকে একবার জানাবো। সবাই গেট ওপেন করেছে, প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে কে আপনি, বলেছি এরকম 106-তে থাকে। যেই শুনেছে 106-তে, ও 106, মুখের ওপরের দরজা বন্ধ করে দিন, না না উই আর নট কমফোর্টেবল, এরম বলে সবাই মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছে। এরপর আমি আবার নেমে এলাম, নেমে এসে একটা সরু গলি দিয়ে, ওই সোসাইটির ভেতরেই কানেক্টেড আরেকটা বিল্ডিং আছে,
ওই বিল্ডিংটায় গেলাম। বিল্ডিংয়ে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে দরজা নক করলাম। নক করার পর ভেতর থেকে তোমার মানে একটা আন্টি বেরোলো। আন্টিটা অসুস্থ ছিল, মানে নাকে নল লাগানো ছিল। ওটা দেখেই বুঝলাম যে আন্টি অসুস্থ। আন্টি বলল যে, তুমি 106 থাকো না? আন্টি চিনতে পেরেছিল। আন্টি বললো, 106 থাকো না? আমি বললাম, হ্যাঁ। বলল, কী হয়েছে, কী প্রবলেম? আমি বললাম, উনি প্রথমেই এটাই জিজ্ঞেস করেছেন যে কী হয়েছে। এবার আমি বললাম যে এরকম আমি অলরেডি কাঁদো নাহলে আমার এরকম ফোন চুরি হয়ে গেছে এ থেকে, মানে বাসে ছিলাম, বাস থেকে। তো এবার আমাকে বাড়িতে না জানাতেই হবে। তো আমাকে যদি একটা ফোন দাও তাহলে খুব ভালো হয়, আমি একবার বাড়িতে জানিয়ে দেবো। আর আর মানে একটা ফোন দাও যেরকম, যেটাই ফেসবুক খোলা যাবে। বলে, আমি তো এসব কিছু জানি না, আমি মেয়েকে ডাকছি। মেয়েকে ডাকলো, মেয়ে এলো। মেয়ে এসে বললো, তুমি কোথায় থাকো? আমি বললাম 106। ও 106তে থাকো? মানে ঠিক এরকম এক্সপ্রেশন, ও 106তে থাকো, আচ্ছা ঠিক আছে ফোন করো। বা আমাকে ফোন করলাম, ফোন করার পর, ও আচ্ছা ফোন হয়ে গেছে তো তোমার? আমি বললাম, না আরেকটা দরকার ছিল। বলে, কি? বলে, আমি ফেসবুকটা একটু লগ ইন করতাম, তাহলে মানে আমার একটা ফ্রেন্ডের নাম্বার নেব। কারণ কি, নাম্বার তো মনে থাকে না, না সব তো ফোনে এখন। তো এবার সৌমিতার নাম্বারটা নিতে হবে। আরেকটা ফ্রেন্ড যে জানি যে সবসময় অনলাইন থাকে, ওকে পিং করলে পাওয়া যাবে। বললো যে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাইরে চলো। মানে ও আমাকে সোজা ঘরের মধ্যেই রাখলো না, ঘর থেকে বাইরে, মানে একদম পুরো বিল্ডিং থেকে বাইরে নিয়ে চলে এলো। আচ্ছা। একটা ওখানে এটিএম আছে, এখনও আছে এটিএমটা। এটিএমের বেদিতে বসলাম দুজনে, ল্যাপটপ দিল, ল্যাপটপে আমি ফেসবুক লগ ইন করলাম, লগ ইন করে নাম্বার নিলাম। বলে, নাম্বার নিয়ে নিয়েছো, তোমার কাজ হয়ে গেছে? আমি বলি, দাঁড়াও ফোন করবো। বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফোন করো। আমি ফোন করলাম সৌমিতাকে, নাম্বার নিয়ে বন্ধুটার থেকে। ওকে বললাম যে, ভাই দেখ এরকম এরকম আমার ফোনটা চুরি হয়েছে, তুই পারলে প্লিজ 0.5 ঘন্টার মধ্যে আয়, আমি ফ্ল্যাটে ওয়েট করছি, তুই আয়, আর একটা স্পেয়ার ফোন নিয়ে আসিস তুই পারলে। কারণ কি, আমার কাছে তো ফোন নেই, বা আমাকে তো জানাতে হবে, একটা ফোন আমাকে রাখতে হবে। ও বললো, আচ্ছা ঠিক আছে আমি আসছি, তুই ফ্ল্যাটে গিয়ে ওয়েট কর। ফোনটা রেখেছি। ফোনটা রাখার পর ওই যে দিদিটা যে ছিল আমার সাথে, যে হেল্প করলো, আর একটা মিনিটের জন্য দাঁড়ায়নি। আচ্ছা তোমার হয়ে গেছে তো? মানে খুব তাড়াহুড়ো করে সব গোটালো, গুটিয়ে চলে গেল। আর পেছন ফিরে আমার দিকে তাকালোও না একবার, যে আমি দাঁড়িয়ে আছি না আমি যাচ্ছি। মানে ইট ফেল্ট লাইক কি শি ডাজন্ট কেয়ার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, ওকে মানে ফাইন। তুমি বাস থেকে নামলে তোমার ফোনটা পিকপকেট হলো, আর তারপর থেকে যতগুলো মানুষের কাছে তুমি গেছো সাহায্য চাওয়ার জন্য, প্রত্যেকের ব্যবহারটা প্রচণ্ড উইয়ার্ড, যেটা আমি ফিল করতে পারছি। ভীষণ উইয়ার্ড। আর উইয়ার্ড শুরু হয়েছে তখন যখন শুনেছে আমার ফ্ল্যাট নাম্বার। আমার ফ্ল্যাট নাম্বারটা শোনার পর থেকে ওদের উইয়ার্ডনেস আরও বেশি বেড়ে গেছে। প্রথমে নর্মালি দরজা খুলেছে, হ্যাঁ কে আপনি, কোথায় থাকেন। আমি যতক্ষণ বলেছি আমি টেনেন্ট এখানেই থাকি, ততক্ষণ অবধি ঠিক আছে। যেই রিভিল করেছি যে আমি 106-তে থাকি, উই আর নট কমফোর্টেবল, মুখের ওপরে দরজা বন্ধ, দুমদাম দরজা বন্ধ করেছে সবাই। একজন তো বলেছে আমার কাছে ফোন নেই। এটা হতে পারে না, আজকালকার দিনে আমার কাছে ফোন নেই এটা হতে পারে কখনো? তার কত বয়স হবে, 35-36? সে বলেছিল না ফোন নেই, বলে দরজা বন্ধ করে দিয়েছিল। মানে নেক্সট কিছু কথা বলবো তার মানে পসিবিলিটিটাই রাখেনি। দরজা বন্ধ করে দিলে তার কিছু করার নেই, সুযোগই দেয়নি। ইয়েস। তো যাই হোক, এরপরে আমি আবার ফ্ল্যাটে এলাম, সৌমিতার জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে এবার ও এলো খানিকক্ষণ পর, 0.5 ঘন্টা বলেছিল, বাট 1 ঘন্টা পর এলো। এবার আমরা দুজনে মিলে গেলাম জিডি করাতে। জিডি করালাম, জিডি করিয়ে ফিরছি। তখন ও আমাকে বললো যে, দেখ ভাই আমি মানে সত্যি কথা বলছি, এই ফোনটা আমার খুব কাজে লাগে। কারণ কি, ওর একটা সাইডের কিছু একটা বিজনেস ছিল। তো বলেছিল এই ফোনটা আমার খুব কাজের ফোন, বাট তোর এত দরকার ওই জন্য তোকে দিচ্ছি, তুই 1-2 দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা কর। কারণ কি, আমি সিমটা তোকে দিয়ে দিতে পারবো, কিন্তু ফোনটা আমার লাগবে, ফোনটা ওর লাগবে। আমি বললাম ঠিক আছে ভাই, ফেসবুক তো করা যায় নিশ্চয়ই, কারণ কি আমি ফ্ল্যাট খুঁজবো, এত কিছুর পর আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। তো বলে, হ্যাঁ ফেসবুক খুলতে পারবি। কিপ্যাড ফোন হলো, ফেসবুক খোলা যেত। তো সেদিনই আমি ঘরে ফিরে ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাটমেটস বলে একটা তোমার গ্রুপ আছে ফেসবুকে, কলকাতা ফ্ল্যাট অ্যান্ড ফ্ল্যাটমেটস বলে। যারা বাইরে থেকে কলকাতা আসে তারা সবাই জানে এই গ্রুপটার কথা। আচ্ছা। মানে গোটা কলকাতায় তুমি কোথাও ফ্ল্যাট খুঁজবে, ওখান থেকে তুমি হয় ব্রোকার নয় ওনার, কারো না কারোর কন্ট্যাক্ট তুমি পেয়েই যাবে। ওকে। তো আমি ওখানে কেষ্টপুরের পোস্টগুলো দেখছিলাম, এইটা দেখতে দেখতে একটা কন্ট্যাক্ট পাই আমি। তো ওই ছেলেটা খুব হেল্প করেছিল। তো ওই ছেলেটার নাম হচ্ছে অনুপম। অনুপম সত্যি হেল্প করেছিল। অনুপম আমার মানে এখন যে কারেন্ট কোম্পানিতে কাজ করি এমএনসিতে, এই কোম্পানিতেই কাজ করতো তখন।
তো ও বলেছিল যে আমি দেখো এরকম আমার তো বিজনেস না, বাট আমি তবু মানে লোকজনকে ফ্ল্যাট খুঁজে দিই, যেহেতু আমার স্যালারি কম আর সাইডে একটা ইনকাম হয়ে যায়। হুম। আর ঠিক আছে, ভালো কথা। এবার ও বললো যে আমি ফার্স্ট মান্থের ব্রোকারেজটা নেবো। আমি বললাম, ঠিক আছে ফার্স্ট মান্থের ব্রোকারেজ নিও। বলো তুমি চাইলে এখনই চলে আসো ফ্ল্যাট দেখতে। ঠিক আছে যাই। তখন বাজে কটা, 7টা, 7টা 7:30, সন্ধে হয়ে গেছে। বাট স্টিল মানে এতটাই আমি ফেড আপ হয়ে গেছি সেদিন যে না আমি যাবো ফ্ল্যাট দেখতে, আমি আজকেই যাবো। সন্ধেবেলাতে আমি বলেছি হ্যাঁ ঠিক আছে তুমি 10-15 মিনিট দাঁড়াও, কেষ্টপুর বেশি দূরে না, একটা টোটোতে করেই চলে যাওয়া যায়। তো আমি চলে গেলাম কেষ্টপুরে ফ্ল্যাট দেখতে। ও আমাকে নিয়ে গেল, ওকে ফ্ল্যাট দেখলাম, দেখে টেকে আমার ঠিকঠাক মানে মন্দের ভালো আর কি। ডাউন সাইজিং যে করছি 10,000 টাকা রেন্ট দিতাম, আর এখানে 5,000 রেন্ট, তো কেষ্টপুরের অনেকটাই ছোট। 1 BHK ফ্ল্যাটগুলো ওরকমই রেন্ট। ছোট একদম মানে পুরো ঘুপচি টাইপের ফ্ল্যাটটা, বাট স্টিল ঠিক আছে, মাথা গোঁজার জায়গা পাবো। আর ওই বিল্ডিংটাতেই মানে ওনার উপরে থাকতো, আর ফার্স্ট ফ্লোরে একটা 1 RK তো ওই ছেলেটা থাকতো। এবার ওকে আমি সব কিছু বললাম যে এরকম জানো আমার সাথে এরকম এরকম কেস হয়েছে, আজকে আমার ফোনটা চুরি হয়ে গেছে, এবার আমার ফ্রেন্ডটাকেও ফোনটা ফেরত দিতে হবে। মানে ওকে আর কি নর্মালি আমার মানে লাইফ সম্বন্ধে বলছিলাম, অবগত করছিলাম যে আমার জীবনে কী কী চলছে, নর্মাল চিটচ্যাট আর কি। তো ও এত ভালো, ও আমাকে চেনে না জানে না, প্রথম দিন দেখা হয়েছে, ওকে জাস্ট ফ্ল্যাট দেখাচ্ছে, তার বদলে আমি ওকে একটু কিছু টাকা দেবো হয়তো ব্রোকারেজে। ও বললো আমার কাছে না একটা পুরোনো স্যামসাংয়ের ফোন আছে, টাচ স্ক্রিন, তুমি ওই ফোনটা নিয়ে যাও, তুমি তো এখানেই আসবে আমার ফ্ল্যাট এই এই বিল্ডিংয়েই তো আসবে, তুমি ঠিক আছে তুমি ফিগার আউট করো না, তুমি 1-1.5 মাস ইউজ করো, আমার কোনো চাপ নেই, ওটা স্পেয়ার পড়ে আছে, তুমি নিয়ে যাও ফোনটা। এত ভালো মানুষ আমাকে ফোনটা দিয়ে দিল বিশ্বাস করে, আজকালকার দিনে কেউ দেয় না। হুম। এবার তুমি একটা জিনিস ভাবো, আমি যখন ডিসিশন নিয়ে নিলাম যে আমি ফ্ল্যাটটা ছাড়বো, তখন কিন্তু আস্তে আস্তে আমার সাথে ভালো হওয়া শুরু হচ্ছে আবার সেই দিন থেকেই। আচ্ছা। সেই দিনে আমি যখন এটা ভেবেছি যে না আমি ফ্ল্যাটটা আর ছাড়বো না, অফার লেটার নিয়ে ফিরছি, আমি যখন ব্যাক অফ দ্য মাইন্ডে ভেবেছি যে আমি এখন আর ছাড়ছি না, আর আরও 2-3 মাস থেকে যায়, ফোনটার সাথে সাথে চুরি হয়ে গেল। তুমি যেই ফ্ল্যাটটাতে ছিলে, মানে যেই ফ্ল্যাটে এতগুলো ঘটনা তোমাদের সাথে ঘটেছে, সেই ল্যান্ডলর্ড কোথায় থাকতো? সেই ল্যান্ডলর্ড থাকতো বউবাজারে। সে এটাও একটা ঘটনা, মানে সে তার ওয়াইফ, তার 2টো যমজ ছেলে মেয়ে, বাবা মা কোথায় থাকে জানি না, আমি আইডিয়া ছিল না, বা উনিও ডিসক্লোজ করেননি। উনি এত প্রাইম লোকেশনের ফ্ল্যাট ছেড়ে দিয়ে উনি থাকেন বউবাজারে গিয়ে, আর ওনার অফিসটা ছিল টেকনোপলিস বিল্ডিংয়ে, রাস্তার আচ্ছা। এপার ওপার। আমার ফ্ল্যাটটা টেকনোপলিস বিল্ডিংয়ের জাস্ট অপোজিটে। উনি থাকতেন না, ওনার অফিস ছিল ওই বিল্ডিংয়ে, বাট স্টিল উনি বউবাজারে চলে গেলেন। আনন্যাচারাল, বাট ঠিক আছে অতও ভেবে দেখিনি, আমি যখন নিয়েছিলাম তখন এত কিছু ভাবিনি। হুম। যাই হোক, এবার যেটা আমি তোমাকে বলছিলাম যে যখন আমি ভেবেছি যে না আমি 2-3 মাস আরও থেকে যাব ফ্ল্যাটটাতে, এটা ভাবার আধ ঘন্টার মধ্যে আমার ফোনটা গেল চুরি। এরপরে যখন এত কিছু সবার মানে যখন বিহেভিয়ারগুলো দেখলাম, 106-তে থাকো মুখের ওপরে দরজা বন্ধ, 106-তে থাকো না আমার কাছে ফোন নেই, এই ধরনের বিহেভিয়ার দেখার পর আসলে কি না আমি এখানে থাকবো না। এই যে থাকবো না ভাবলাম, ভেবে আমি ফ্ল্যাট দেখতে বেরোলাম, ফ্ল্যাট আমার পছন্দও হলো। কেউ দেয় এরকম নিজের স্যামসাং মানে তোমার গ্যালাক্সি ফোন কেউ দেয় ইউজ করতে? ও দিয়ে দিল আমাকে যে হ্যাঁ তুমি ইউজ করো ফোনটা। ঠিক আছে, আমারও ভালোই হলো, ফ্রেন্ডটাকে মানে সৌমিতাকে তো আমাকে ফোনটা ফেরত দিতে হতো, আমি ওর ফোনটা নিয়ে এলাম। এবার পরের দিন আমাকে সিম নিতে যেতে হবে, আমি এক্সিস মলে গেলাম, সিম তুললাম, সিম তুলে যেখানে অফার লেটার নিয়ে এসেছিলাম সেখানে জয়েনিংও ছিল। এবার ট্রেনারকে আমি ফোনে সব জানিয়ে দিয়েছিলাম, তো ট্রেনার বললো আচ্ছা ঠিক আছে তুমি সেকেন্ড হাফে এসে জয়েন করো। ফার্স্ট হাফে গিয়ে জয়েন করতে পারলাম না, সেকেন্ড হাফে গেলাম, গিয়ে জয়েন করলাম। জয়েন করে তখন তো আমার সিম তো বন্ধ। এবার তার আগে সিম নিয়ে এসেছি, এই সিম যেখানে নিয়েছি সে আমাকে বলেছে 24 ঘন্টার মধ্যে সিম চালু হয়ে যাবে। আমি জয়েনিং করে এসে সিম লাগিয়েছি ফোনে, এবার ওয়েট করছি পরের দিন হয়তো অন হবে। পরের দিন সারাদিন কেটে গেল, আমি অপেক্ষা করছি যে হয়তো সিম অন হয়ে যাবে, সিম আর অন হয় না, সিম অন হলো না, সারাদিন কেটে গেল সিম অন হলো না। তারপরের দিন দেখছি সিম কিছুতেই অন হচ্ছে না। আমি অফিস থেকে ফিরে আবার অ্যাক্সিস মল গেছি, গিয়ে বলেছে যে দাদা সিমটা তো অন হলো না, আপনি তো বললেন 24 ঘন্টার মধ্যে অন হয়ে যাবে। ও দেখে টেকে বললো সরি ম্যাম সিমটা ফল্টি ছিল।
আমি আপনাকে নতুন সিম রিপ্লেস করে দিচ্ছি। সেম নাম্বারের আবার নতুন সিম দিল আমাকে। জিডি দেখালে যেমন নতুন সিম দিয়ে দেয়। আবার ফিরে এলাম, আবার ওয়েট করছি। ওই বোগাস কোম্পানিতে যেখানে মানে নিজের স্যালারি হাফ করে যেখানে জয়েন করেছিলাম সেখানে মরতে মরতে যাচ্ছি। মনও খারাপ যে এই রকম জায়গায় যেতে হচ্ছে, স্যালারি এতটা কমে গেল, এটা কিছুই ভালো লাগছে না আর কি। মন খারাপ চলছে, বেসিক্যালি মন খারাপ চলছে ওভারঅল। এরম ভাবতে ভাবতে আরও একটা দিন কাটলো, আরও 2টো দিন কাটলো। 24 থেকে 48 ঘন্টা কেটে গেছিলো। তারপরে সিমটা এবার দেখি আরেকবার ট্রাই করে। তারপরের দিন অফিস থেকে ফিরে আমি সিমটা লাগালাম। আর সেদিন মানে ফ্রাইডে ছিল, তো আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, যেহেতু আমার নতুন জয়েনিং ছিল, ট্রেনিং চলছিল। ফ্রাইডে বলে আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। এবার ওই মানে ততদিনে কি বলবো, মানে এই মাসটা যেটা আমি তোমাকে বললাম, লাস্ট মান্থের ঘটনা তোমাকে বলছি। এই সব করতে করতে প্রথম 3 মাস কেটে গেছে, এই প্রথম 3 সপ্তাহ কেটে গেছে। তার মাঝখানে আমার জব চলে গেছে, আমি অন্য জবও খুঁজেছি। এবার অন দ্য একদম লাস্ট উইকের ঘটনা তোমাকে বলছি। 4th মান্থের লাস্ট উইক। 4th মান্থের লাস্ট উইক, যখন আমি ওনারকেও মানে তার 2-3 দিন আগে বলে দিয়েছি। এবার হ্যাঁ, এটাও একটা জিনিস যে ওনারকে আমি যখন বললাম, সাডেন বলেছি যে আমি ফ্ল্যাট ছেড়ে দেবো, ওনার একবার খালি বললো, ফ্ল্যাটটা ছেড়ে দেবে কেন, কোনো প্রবলেম হচ্ছে? আমি বললাম, না প্রবলেম সেরকম না, মানে আমি ভাবছি যে আমি অলরেডি অনেকবার গার্ডকে বলেছি, গার্ড বলেছে না এখানে কিছু নেই। গার্ড পুরো পাতি আমাকে ইগনোর করে বেরিয়ে গেছে, আর কোনো কথাও বাড়াতে দেয়নি আমাকে। বলবো না, আমি বললাম না সেরকম কিছু না, বাট আমার ভালো লাগছে না, তো আমি ছেড়ে দেবো। তো ওনারের কি বলার কথা যে না তুমি 1 মাস আগের থেকে বলতে হতো তোমাকে, বা তোমাকে সিকিউরিটি ডিপোজিট দেওয়া আছে আমি ফেরত দেবো না, এসব বলার কথা। ওনার বললো, 2-3 মিনিট ভাবলো, ভেবে বললো আচ্ছা ঠিক আছে। সাডেন মেনে গেল, ঠিক আছে চলে যাও, কিচ্ছু বললো না। আমি বললাম সিকিউরিটি ডিপোজিট, বলে সিকিউরিটি ডিপোজিট থেকে আমি মানে আমাকে পেন্ট ফেন্ট কিছু তো করাতে হবে, রান্নাঘরে কিছু কিছু জিনিসপত্র, তো মানে কি মানে মানে চিমনি যেটাকে বলে, চিমনি ছিল না, তো তো তেল ফেল পড়েছে, বলে ওগুলো ঘষাতে হবে, তো আমি 3,000 টাকা কাটবো, বাকি টাকাটা ফেরত দিয়ে দেবো। ঠিক হ্যাঁ, আমি মোটামুটি 30,000 টাকা দিয়েছি ওকে সিকিউরিটি ডিপোজিট। ও বলছে দুদিনের হয়তো 2-3 দিনের হয়তো আমি নোটিশ দিয়ে আমি ওকে বলেছি যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দেবো, তাতেও বলেছে আমি 3,000 টাকা কেটে পুরো টাকাটা ফেরত দেবো তোমাকে। খুব আনক্যানি ব্যাপারটা, মানে এরকম কেউ করে না। কারণ কি, সে যখন ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছে তার সেটা একটা সোর্স অফ ইনকাম বলতে পারো, সে সেটাকেই সেরমভাবেই রাখবে, রুলগুলো মেনটেন করবে। তোমাকে অ্যাটলিস্ট 1 মাস আগে জানাতে হবে যে তুমি ফ্ল্যাটটা ছেড়ে দেবে। বাট ও কিছু বললো না আমাকে, বললো আচ্ছা ঠিক আছে চলে যাও। ঠিক আছে, খুব ভালো ব্যাপার, ও বললো চলে যাও। এরপর আমি তোমাকে বলছি শুক্রবারের ঘটনা। শুক্রবার দিন আমি ওই যেখানে মরতে মরতে যাচ্ছিলাম কাজ করতে, মন খারাপ ছিল মোটামুটি, তো ওখান থেকে আমি ফিরে এসে সিমটা অন করেছি। সিমটা অন করে এরপরে মানে সিমটা অন করে জাস্ট রেখেছি ফোনটা, 2-3 মিনিটের মধ্যেই একটা কল ঢুকলো আমার কাছে। আচ্ছা। এবার কলটা ছিল একটা এইচআরের কল। আমি এই এত কিছু যে চলছে আমার সাথে, আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আমি কতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, প্রচুর কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। তার মধ্যে একটা ওই টাইমের আমার ড্রিম কোম্পানি ছিল, এত পার্কস দেয় কোম্পানিটা, ইটস লাইক কি আমি ভেবেছিলাম যে এই কোম্পানিটা হয়ে গেলে খুব ভালো হয়। জাস্ট ভেবেছিলাম, ইন্টারভিউ দিয়ে এসেছি, ভেবেছি, তারপর মাথা থেকে বেরিয়ে গেছে। 2 সপ্তাহ কেটে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। এবার ওর ফোনটা এসছে, তার আগে তো 1 সপ্তাহ আমার কাছে ফোন নেই, ফোন তো সিম তো বন্ধ ছিল। সিম চালু হওয়ার পর 2-3 মিনিটের মধ্যে কলটা ঢুকেছে। বলে তুমি কৌশিমী দাশগুপ্ত বলছো? বললাম হ্যাঁ। আমি এরকম অমুক কোম্পানি থেকে এইচআর বলছি, দিল্লি থেকে ফোনটা এসেছিলো, ওদের মানে মেন ব্রাঞ্চ ছিল দিল্লিতে। তো বললো যে তোমার ফোন কোথায়, মানে তোমাকে 1 সপ্তাহ ধরে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তোমাকে ফোনে পাচ্ছি না, এইটাই লাস্ট টাইম আমি তোমাকে ফোন করছি, এইবারেও যদি তোমার ফোনটা না লাগতো আমি এই অপরচুনিটিটা অন্য কাউকে পাস অন করে দিতাম যে তোমার পরে ইন্টারভিউ দিয়েছে। আসলে কি, আমার তো ফোন তো চুরি হয়ে গেছিলো, আমি মানে আকাশ থেকে পড়েছি যে এরকমও হতে পারে। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, যাই হোক ভালো হয়েছে তুমি ফোনটা ধরেছো, আমরা অফার কি রিলিজ করবো? হ্যাঁ অফার রিলিজ করে দাও। মানে আমি তখন একটা স্বস্তি পেয়েছি যে না, আমাকে আর স্যালারি ডাউনগ্রেড করতে হবে না, যেটাই এখন যাচ্ছি এটা ছেড়ে দিতে পারবো আমি আরামসে, এটাই অ্যাবসকন্ড করে আমি ওখানে জয়েন করব। তো বেসিক্যালি ওটা অ্যাবসকন্ড করেই দিয়েছিলাম, আর পরের দিন থেকে ওই দিক মারায়নি আমি সল্টলেকে। তো ওই অফিসটাতে আমি পরে ওখানে শিফট করার পর জয়েন করলাম। এবার শিফটিংয়ের আগের ঘটনা তোমাকে বলি। ও তো এলো,
মানে কল তো এলো, কলে আমি সব কিছু বললাম যে হ্যাঁ আমি শিফট করব বা মানে আমি জয়েন করার মানে ও বললো ঠিক আছে আমি অফার লেটার তোমাকে দিচ্ছি, তুমি সোমবার থেকে জয়েন করো। আমি এই কলটা এসছে শুক্রবার দিন, আমি রবিবার দিন ছাড়বো ফ্ল্যাটটা রবিবার দিন ছাড়বো। এবার শনিবার দিন আমার বন্ধুগুলো যথারীতি এসছে, শান্তিকা, সৌমিতা সবাই এসছে, আরও কয়েকটা বন্ধু ছিল তারাও এসছে, শিফটিং করাবে। এবার ওরা এই কথায় কথায় আমাকে বলছে যে এবার তো দেখ তোর ভালোও হয়ে গেছে, এই ফ্ল্যাটটা এত মানে ঘটনা ঘটলেও ফ্ল্যাটটা তো সুন্দর, তুই কি ভেবেছিস আর কিছু? আমি বললাম ভাই ব্যাক অফ দ্য মাইন্ডে যদি এসেও থাকে যে আমি এই ফ্ল্যাটটায় থাকবো, তবু আমি থাকবো না, আমি বেরিয়েই যাব। দিয়ে সায়ন্তিকা বলছে হ্যাঁ ভাই রাত্রেবেলায় একটু প্রবলেম হতো, কিন্তু আমারও এই ফ্ল্যাটটা না খুব ভালো লাগতো, খুব টানতো এই ফ্ল্যাটটা আমাকে। এটা বলেছে, এটা বলার ঠিক 10-15 মিনিটের ভেতরে দেখছি দরজায় নক, মেন গেটে নক। তো নকটা শোনার পরই আমরা শান্তিকাকে বলি যে যা ভাই গিয়ে দেখ দরজায় কে এসছে। ও গিয়ে দরজা খোলে, কেউ নেই। দরজা বন্ধ করলো। 10-15 মিনিট পর আবার নক, আবার ও দরজা মানে আমরা হলেই বসেছিলাম, তো সাথে সাথে উঠে দরজা খুলেছে, কেউ নেই। তখন আমার মনে হলো যে কেউ যদি ইয়ার্কি মস্করা করছে, একবার দেখে নিই, মানে সিঁড়িটা একবার দেখে নিই। তো সিঁড়ি দেখতে মানে আমরা নিচ দিকেও গেলাম, নিচেও কেউ নেই, এবার ওপর দিকে উঠছি। ওপর দিকে যখন উঠছি আমরা তিনজনেই মানে আমি, সৌমিতা, শান্তিকা তিনজনেই ফিল করছি আমাদের সাথে সাথে বা পেছনে পেছনে কেউ উঠছে, বাট দেয়ার ইজ নো বডি। আচ্ছা, এবার তখন আমি রিয়েলাইজ করলাম যে শান্তিকা আবার থাকার কথা বলছিল ফ্ল্যাটটাতে, থাকার কথা বলার সাথে সাথে আবার ওয়ার্নিং এসছে যেটা আর না, আর এখানে না। আর আরেকটা জিনিস সেদিন দেখেছিলাম, ওপরের ছাদটা বন্ধ, মানে ছাদটা ইনঅ্যাক্সেসিবল, ছাদটা পুরো সিল করা, ছাদ সিল করা, ছাদ পুরো পাটাতন মানে পেরেক ঠুকে সিল করা ছাদের দরজা, মানে পুরো বিল্ডিং এর কেউ ছাদ অ্যাক্সেস করতে কেউ পারে ছাদ না? অ্যাক্সেস করে না। এটা অদ্ভুত লাগলো আমার। আমাকে বারণ করেছিল ছাদ অ্যাক্সেস করতে, বাট ছাদ যে সিল আছে সেটা আমি জানতাম না, কারণ কি আমি উপরে গিয়ে দেখিনি কোনো দিন, মানে ওই 4 মাসে তোমার একটা দিনও মনে হয়নি যে একবার ছাদে যাই? যাইনি। আর সত্যি কথা বলতে আমার নাইট শিফট চলতো, নাইট শিফটে অনেক বেশি মানে এফর্ট লাগে, তো আমি নিজেই মরে মরে থাকতাম, তার মাঝখানে এইসব চলছিল, আবার কে ছাদে যাবে, ছাদে আবার কে যাবে, ওই করে ছাদে যায়নি। সেই দিন মানে ছাড়ার আগের দিন ছাদে গেছি, দেখছি ছাদ সিল করা, পুরো পাটাতন মেরে পেরেক ফেরেক দিয়ে পুরো দরজা সিল করা। নেমে চলে এলাম, বাট হ্যাঁ সিঁড়িতে ফিল করেছিলাম, আমরা তিনজনেই ফিল করেছিলাম, তিনজনের মানে থেকেই গায়ে কাটা দিয়ে দিচ্ছিল, থেকেই মানে গোটা গায়ের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা বেশিক্ষণ সিঁড়িতেও আর ওয়েট করিনি, আমরা রুমে ঢুকে গেছিলাম। তারপরের দিন তো আমি বেরিয়ে যাই রুম থেকে। তারপর থেকে মানে যেই রুম থেকে বেরিয়ে গেলাম অন্য রুমে শিফট করলাম, পরের দিন থেকে অটোমেটিক্যালি আর কি বলবো মিরাকুলাসলি আমার ঘাড়ের পেনটাও চলে গেল। বলেছিলাম না একটা কন্টিনিউয়াস ঘাড়ে পেন হতো, ঘাড়ের পেনটাও চলে গেল। এর মাঝখানে আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, যেটা শ্যাডোর ঘটনাটা বললাম, যেদিন আমি আর সৌমিতা দেওয়াল থেকে ছাওয়া নেমে মিলিয়ে গেছিলো কার্টেনের ভেতরে, সেদিন আমি তোমাকে বললাম না রাত্রিবেলা চিকেন হয়েছিল ডিনারে, ওই ঘটনাটা একটা বলতে ভুলে গেছি। আমরা তো রাত্রিবেলা নেমে গেলাম, ফুটপাতে কাটিয়েছি সারা রাত। পরের দিন সকালবেলা যখন রাধাদিদির সাথে ওপরে উঠেছি, রাধাদিদি তো নিজের মতন কিচেনে চলে গেছে, আমি আর সৌমিতা রুমে এসেছি। রুমে এসে দেখছি মানে চিকেনের যে বাটিটা রাখা ছিল, কোনো কুকুর খেলে যেরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল ওখানে। আমি মানছি যে আমার দরজাটা খোলা ছিল, বাট পুরো বিল্ডিংয়ে কারোর কাছে কোনো পেট ছিল না, মানে ওই বিল্ডিংটাতে বাইরে লেখাই আছে পেটস আর নট অ্যালাউড, যারা থাকে তারা পেট রাখে না। কীভাবে হয়েছে আই ডোন্ট নো, আই এম নট শিওর। হতে পারে কোনো কুকুর এসছে বা বিড়াল এসছে, পসিবিলিটি আছে, আমি সব কিছুই যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করি, কিন্তু থাকার কথা না, কারণ কি ওই বিল্ডিংয়ে কারোরই পেট নেই, কেউ পেট রাখে না। কিন্তু তবু চিকেনের বাটি ছতিচ্ছন্ন ছিল পুরো, মানে অ্যাজ ইফ খেয়েছে, টেনেছে, ছিঁড়েছে, খেয়েছে, এরকম টাইপের ছিল। আর চিকেনটা নিয়ে এসে রাখার পরই ছাওয়ার ঘটনাটা ঘটেছিল।
আর তার আগেও আমি তোমাকে বললাম 3-4 দিন ধরে আমরা খাবারপত্র নিয়ে আসছিলাম, বাট চিকেন ছিল না। সেদিন ফার্স্ট চিকেন ছিল ডিনারে, মানে রুমের ভেতরে নিয়ে আসার পর থেকে সেদিন ফার্স্ট চিকেন ছিল। সেদিন ছাওয়া দেখলাম, ছাওয়া দেখার পর তারপর তো বেরিয়ে গেলাম, ফিরে এসে দেখলাম ওরকম ছত্তিচ্ছন্ন হয়ে গেছে সব কিছু। পুরো ঘটনাটা আমি শুনলাম। আমি যদি ওই তোমার ফোন পিকপকেট হওয়া থেকে পয়েন্ট আউট করি, ওখানে প্রত্যেকটা মানুষ তোমাকে খুব মানে কি বলবো, ওয়েলকামিং ওয়েতে প্রথমে দরজা খুলেছিল। যখন তুমি বলেছো তুমি 106-তে থাকো, তারা আউট অফ নোওয়্যার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। ভুলভাল রিজন দিয়েছে। তারপর যা যা শুনলাম, যে সিঁড়ি থেকে ওঠার সময় তুমি ফিল করেছো, বা এন্টায়ার পুরো ঘটনাটায় তোমার সাথে যা যা ঘটেছে, আমার মনের মধ্যে একটাই প্রশ্ন আসছে, কি ছিল এই ফ্ল্যাটে? জানতে পেরেছিলে? জানতে তো পারিনি, কারণ কি সত্যি কথা বলতে এইসব ঘটনা কেউ মানে হলেও না ডিসক্লোজ করে না খুব একটা। কারণ কি হয়তো প্রপার্টির ক্ষতি হতে পারে, বা প্রপার্টি হয়তো রেন্টেও দিতে পারবে না আর নেক্সট টাইম। তো এই জন্য এইগুলো তো ডিসক্লোজ আলটিমেট কিছুতেই রেন্টে দিয়ে করবে কি না। করবে? যে রেন্ট নেবে তার লাইফ তো হেল হবে। বাট তার তো টাকা পাচ্ছে না। বাট স্টিল হ্যাঁ, এটাও ভাবার বিষয় যে ও অত প্রাইম জায়গাতে 14,000 2 বিএইচকে মতন, বাট স্টিল 1 বিএইচকে হিসাবে দিচ্ছে। শুধু একটা রুম বন্ধ, বাকি সমস্ত জিনিসপত্র তো ও দিয়েছে, ফুল ফার্নিশ ছিল ফ্ল্যাটটা। এত সুন্দর ফ্ল্যাট, এত প্রিমিয়াম জায়গাতে, সেখানে 13-14 হাজার টাকা তো মিনিমাম ভাড়া লাগবে। আমি যখন বললাম যে না আমি এতটা দিতে পারবো না, 10,000-এ দাও, ও সাথে সাথে দিয়ে দিল আমাকে। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে মানে যাদের ফ্ল্যাট ওনারা সব কিছুই জানে, বাট তবুও লুকিয়ে যায়। কেন কি আমি যে শ্যাডোটাকে দেখতাম, যে শ্যাডোই ফিগারটাকে আমি প্রথম দেখতাম, যে পেছনে বলতাম না যে সোফায় বসে আছি, মনে হতো পেছনে কে দাঁড়িয়ে আছে, ওই শ্যাডোই ফিগারটা একটা মানে বাচ্চা টাইপের কোনো একটা ফিগার আমার মনে হতো, যেটাকে আমি আচ্ছা। ইগনোর করতাম আলো আঁধারির খেলা ভেবে। প্লাস যে ডাইনিংয়ের তলায় যে দুটো চোখ 3-4টে ছবিতে এসছিল, যে এরিয়াতে চোখ দুটো এসছিল, সেই এরিয়াতে মানে হতে পারে এবার ভূত বা প্রেত, অত তো আইডিয়া নেই তারা কিভাবে ঢুকে থাকে, বাট যে এই ছোট এরিয়াতে ওই চোখটা দেখতে পেয়েছিলাম না, সেখানে একটা ফুল বডির মানুষ ফিট হওয়া পসিবল না, বাট একটা বাচ্চার পক্ষে ফিট হওয়া খুব পসিবল। ডাইনিংয়ের তলায় বা ডাইনিংয়ের ওই কোণাটায়, আমি বা তুমি গিয়ে দাঁড়ালেও ডাইনিংয়ের কোণাটায় গিয়ে দাঁড়াতে পারবো না আমরা, কিন্তু ওখানটায় ছিল। আর সবথেকে কি বলবো মানে শকিং যেটা আমার লাগতো, সেটা ওই গণেশ ঠাকুরের ছবিটাকে দেখে। মানে আমরা যে গণেশকে পুজো করি, ওনার মূর্তি এত প্লেজেন্ট থাকে, দেখলেই মন শান্ত হয়ে যায়, এরকম একটা ভাব থাকে, ওটার দিকে তাকাতে আমার ভয় লাগতো। ইনফ্যাক্ট যেদিন সৌমিতা বা সায়ন্তিকারা এসছিল আমার ফ্ল্যাটে, মানে আমাকে হাতে হাতে গুছিয়ে দিতে জিনিসপত্র শিফটিং করার জন্য, সেদিন আমরা ভেবেছিলাম 3-4 জন আছি তো কোথায় আর বসবো, ডাইনিংয়েই বসে খেয়ে নিই, আজকে তো লাস্ট দিন। ডাইনিংয়ে বসে পুরো খাওয়াটা আমরা কমপ্লিটও করতে পারিনি। প্রত্যেকের কিছু না কিছু অসুবিধা হয়েছে, কারোর গা ভারী লেগেছে, কারোর হুট করে প্রচণ্ড ঘাড়ে ব্যথা শুরু হয়েছে, কেউ মানে থেকে বিষম খাচ্ছে, খেতে খেতে দুমদাম গলায় লেগে যাচ্ছে। ডাইনিংয়ে বসে খাওয়াটা আমরা কমপ্লিট করতে পারিনি, থালা নিয়ে উঠে গেছিলাম। ওই যে পার্টিকুলার একটা ঘর, যেখানে তোমাদের ওই রাধা দিদি কারোর প্রেজেন্স ফিল করতো বলা ভুল, উনি দেখতে পেত। কি ছিল ওই ঘরে? আমার মাথায় এই প্রশ্নটা না ঘুরপাক খাচ্ছে আমারও সমানে। ঘুরপাক খায়, সবসময়তেই খায়। মানে এটুকু তো শিওর যে কেউ তো ছিল যাদেরকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। এরকম কোনো একটা এন্টিটি তো সেখানে ছিল, যে প্রথম দিন থেকে, যে কিন্তু তোমার কোনো ক্ষতি করতে চায়নি, বাট প্রথম দিন থেকে কোনো না কোনোভাবে নিজের এক্সিস্টেন্সকে ফিল করিয়ে গেছে। প্রথমে তোমার বন্ধুদের মাধ্যমে হোক, তারপর বিভিন্ন রকম সাইন, বা এরা নিজের এক্সিস্টেন্স অনেক সময় দেখাতে চায়, বাট প্রকৃতির নিয়মে আমরা তো দেখতে পাই না, যেটা তুমি আলো আঁধারির খেলা মনে করতে। এক্স্যাক্টলি। তো প্রথম থেকে অনেক রকমভাবেই তোমাকে ইশারা বুঝিয়ে গেছে যে সে চায় না তুমি ওখানে থাকো। মানে ওই ফ্ল্যাটটা না এরকমটা নয় যে কোনো টেনেন্ট ছিল। আচ্ছা। ঠিক আছে, আমি যেটুকু খোঁজ খবর পরে নিয়েছিলাম, এরকমটা নয় যে কোনো টেনেন্ট ছিল। আমার ওনার বেরিয়ে গেছে, আমার ওনার বেরিয়ে যাওয়ার পর ও ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভাড়া দিতে পারেনি। যে ব্রোকারকে ধরে আমি ফ্ল্যাটটা দেখেছিলাম, তাকে আমি একদিন চেপে ধরেছিলাম যে বলো কি আছে। ও
ও পাশ কাটিয়ে পাশ ফ্যাংরা এই দিক ওদিককার কথাবার্তা বলে গেছে, কিন্তু অরিজিনাল কী হয়েছে সেটুকু বলেনি আমাকে। কিন্তু এটুকু বলেছিল যে ওখানে এর আগে কোনো টেনেন্ট ছিল না, ওনারই থাকতো। ওনার একদিন হুট করে সব কিছু ছেড়ে দিয়ে বউবাজার চলে গেল। তার 6-7 মাস পর আমি ফ্ল্যাটটায় রেন্টে গেছিলাম। আর সত্যি কথা বলতে ওই অপোজিটের যে টেকনোপলিস বিল্ডিংয়ে আমার হাজব্যান্ড এখনও কাজ করে, আমার হাজব্যান্ড রোজ যায় ওই এরিয়াতে। এখন ওই ফ্ল্যাটটায় মানে একটা কাকপক্ষীও থাকে না। ওই অত বড় ফ্ল্যাট অত প্রাইম এরিয়াতে, মানে হয়তো উল্টো দিকের বিল্ডিংটাতে হয়তো 2-4টে ফ্যামিলি, 2-4টেও বলা বেশি হবে, হয়তো একটাই ফ্যামিলি আছে। কারণ কি আমিও দেখেছি একটা ঘরেরই জামা কাপড় মেলা থাকে বাইরের দিকে, আর এই দিকের যেটা আমি রাস্তার ধারের বিল্ডিং যেটার কথা বলছি গোটাটা খালি, কেউ থাকে না, কেউ থাকে না। কেউ থাকে না। নিচে আগে কয়েকটা দোকান ছিল, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলে সেগুলোও বন্ধ হয়ে গেছে। ইনফ্যাক্ট তুমি টেকনোপলিসের কথা বলছো, আমি যে অফিসে চাকরি করতাম টেকনোপলিস, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হয়তো 2 মিনিট। হুম, মানে সেই ফ্ল্যাটটাও খুব সম্ভবত আমার অফিস থেকেও খুব কাছাকাছি দেখেওছো হতে পারে, হতে পারে, আমি দেখেছি। কারণ ওখানে অনেক এরকম বিল্ডিং ফ্ল্যাট রয়েছে। হুম। এবার সবার ব্যাপারে তো খোঁজ রাখা সম্ভব নয়। তো আমি ভাবছি যে হয়তো কখনো না কখনো আমি ওই বিল্ডিংয়ের তলায় দাঁড়িয়েই স্মোক করেছি বা হতেও পারে। বন্ধুদের সাথে কথা বলেছি। হতেও তো পারে। আমরা জানিও না আমাদের আশেপাশে এরকম কত রকম জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে কত ইতিহাস লুকিয়ে আছে, কত রকমের ঘটনা সেই জায়গার মধ্যে আবদ্ধ রয়েছে। আমি শুধু ভাবছি যে তুমি বাঁকুড়া থেকে কলকাতায় এলে, নিজের পড়াশোনা কমপ্লিট করলে, বাট তারপর তোমার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, এরকম মানে দেখো, প্রথম থেকে আমার বাবার কথা তোমাকে বললাম। আমার বাবা এতটাই নাস্তিক যে প্রথম থেকে ছোটোর থেকে আমার মাথার মধ্যে এটাই ঢুকিয়ে এসছে, না ভূত হয় না ভগবান হয়, কোনোটাই হয় না। আর আমার মা পুরো অপোজিট। আমার মা মানে যত রাজ্যের ঠাকুর টুকুর যা করা যায় মা সব করে। হুম। মানে সপ্তাহে হয়তো 4-5 দিন মায়ের ঠাকুরের জন্য নিরামিষ খাওয়া চলে, একদিন হয়তো মাছ খেলো বা মাংস খেলো। তো আমার মধ্যে বাবার ইম্প্যাক্টটাই বেশি ছিল। এমনটা নয় যে আমি ঠাকুর মানতাম না, বাট আমি ভূত প্রেত মানতাম না, সত্যি কথায়। আমি কলেজটাও আমার এরকম একটু ফাঁকা ফাঁকা এরিয়াতেই, প্লাস আগে প্রচুর আগেকার মার্ডার হয়ে ফেলে দিয়ে যেত, এরকম প্রচুর শুনেছি আমরা কলেজে। ওই আল হয় না, আলের মাঝখানে শ্যাডোই জিনিসপত্র আমি 2-3 বার দেখেওছি কলেজের কাছে। আমি মনের ভুল ভেবেছি, প্রপার মনের ভুল বলে এড়িয়ে গেছি। এই ফ্ল্যাটটাতেও ঢুকের থেকে কিন্তু আমি ইগনোরেন্সেই ছিলাম, যে না এসব কিছু হয় না, এরম আবার কি হবে, এসব কিছু হতে পারে না। যখন বারংবার সব সাইন পেয়েছি, যখন নিজের চোখে দেখছি, তখন গিয়ে আই ওয়াজ লাইক কি না, এটা তো মানে হয় আমি পাগল, মানে আমি যদি এটা অস্বীকার করি আমার চোখের সামনে যেটা হচ্ছে তাহলে আমি পাগল। আর সত্যি কথা বলতে এই সল্টলেক বলো, নিউ টাউন, এই যে বিভিন্ন এরিয়াগুলো রয়েছে, এগুলো আজকে এরকম একটা প্রাইম লোকেশনে পরিণত হয়েছে। বাট আমি যদি আজ থেকে 25-30 বছর পেছনে চলে যাই, একটা সময় সেখানে শিয়াল ডাকতো। আমি ছোটোবেলা থেকে শুনেছি যে আমার দাদু সল্টলেকে বাড়ি কিনতে গেছিলো, সেখানে শিয়ালের ডাক শুনে চলে এসছে, বলেছে না ওখানে বাড়ি কিনবো না। বাট আজকে সেই সল্টলেককে দেখলে চেনা যায় না। তো এরকম জায়গাগুলোতে প্রচুর ক্রাইম হয়েছে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে। যখন কলকাতা বা পশ্চিমবঙ্গে এরকম গুন্ডা কালচার ছিল, যখন পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্যাং থাকতো, পলিটিক্সের কারণে বিভিন্ন গ্যাং ওয়ার হতো, সেই যে খুন খারাপির যে কালচার ছিল, সেই সময় কি কি ঘটেছে আমরা কেউ জানি না। এখন সেই সব জমির ওপরেই বাড়ি উঠেছে, ফ্ল্যাট উঠেছে। সেই আগে সল্টলেক পুরো জলা জমি ছিল, তার জন্যই তো নাম সল্টলেক, ঠিক আছে, লবণ হ্রদ। তো ওটাই হচ্ছে কথা, মানে আমরা জানিই না যে আমাদের চারপাশটা কি রয়েছে না রয়েছে, তার পাস্ট হিস্ট্রি কী আছে, তার পেছনে কি দুর্ঘটনা লুকিয়ে রয়েছে। তো প্রচুর মানুষ থাকতে যায়, তারা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স ফেস করে, তুমিও করেছো। আজকের ঘটনাটা না সম্পূর্ণ অন্যরকম ছিল। মানে অনেস্টলি বলছি, আমার মনের মধ্যে প্রথম থেকেই কী আছে ওই বাড়িতে, কী আছে, এই একটা প্রশ্ন জেগেছিল। বাট আলটিমেটলি আমি জানতে পারলাম না কী আছে। আমিও জানতে পারো, ক্লিফ হ্যাঙ্গার বলতে পারো আমার জন্য খুব। এটা জানতে পারলে হয়তো একটা ক্লোজার পেতাম, বাট জানতে তো পারিনি। বাট তোমার উচিত ছিল ওই ল্যান্ডলর্ডকে চেপে ধরা একবার। কারণ দেখো, যাই হোক না কেন, যেই থেকে থাকুক না কেন, তুমি তো না জেনে সেই ফ্ল্যাটে ঢুকেছো, তুমি কোনো কিছুই জানতে না। বাট এটাও হতে পারতো যে তোমার সাথে আরও খারাপ কিছু হতে পারতো, হতেই পারতো। তার রেসপন্সিবিলিটি কার? আমি মানে বুঝতে পারিনি যে আমি ওকে কিভাবে বলবো। ও আমাকে জিজ্ঞেসও করেছিল যে কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছে, আমি হলে তো তাই বলতাম। আমি ওকে বলেছিলাম না সেরম কিছু না, তবে আমি এখানে আর থাকতে পারবো না। আমি ওকে এটা বলে দিয়েছিলাম এখানে আর থাকতে পারবো না। ও কিন্তু ঘুরে আমাকে, কেউ নর্মাল কিছু হলে সে আমাকে বলতো কেন, কেন থাকতে পারবে না, কেন। আমাকে ঘুরে জিজ্ঞেস করেনি কেন।
ও বলেছে আচ্ছা ঠিক আছে। দেখো, কোনো ফ্ল্যাট বা কোনো রুম পার্টিকুলার যদি হন্টেড হয়, সেখানে কোনো মানুষ এলেও, ঠিক আছে, তার আশেপাশের লোকজন সেই মানুষটার সাথে পার্টিকুলারলি অত উইয়ার্ড বিহেভ করবে না, যেটা আমাকে অনেক বেশি স্ট্রেঞ্জ করেছে। আমি ওটাতেই বেশি অবাক হয়েছি যে হতেই পারে সেই রুমটা হন্টেড, তুমি না জেনেই সেই রুমটাতে থাকতে এসেছো, তাহলে তার আশেপাশের মানুষজন তোমার সাথে এত উইয়ার্ড বিহেভ কেন করছে? তার মানে ডেফিনেটলি কিছু তো কিছু তো ওইখানে রয়েছে, যেটার কারণে সবাই পার্টিকুলার হয়তো ওই ফ্যামিলিটাকেই একঘরে করে দিয়েছিল, যেই কারণে তারা হয়তো ওখানে থাকতে চায়নি। হতে পারে। হয়তো এই রুমটার মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা ওই ফ্যামিলিটাও জানে, প্লাস আশেপাশের লোকজনও হয়তো জানতে পারে। এক্স্যাক্টলি। আর আমার বিশ্বাসটা তারপরে এতটাই এলো এই সমস্ত জিনিসের ওপরে যে আমি মানতে শুরু করলাম যে না এইসব হয় ভাই। আর যারা এখন আমার মুখের সামনে এসে বলে যে না কিছু হয় না, আমি হাসি যে কোনো না কোনো দিন যখন যদি ওপরওয়ালা চায় তোদের সাথেও হবে, তখন তোরাও বিশ্বাস করবি। দেখো, আমার মনে হয় যারা বিশ্বাস করে না তারাই যদি, মানে যারা কোর একদম, কি বলবো, এই বিশ্বাসটা রাখে যে কোনো কিছু হয় না, তারাই যখন একমাত্র সামনাসামনি হয় তখন তারাই প্রপারলি বিশ্বাস করে। আমি নিজেকেও এই ট্র্যাকেই রাখি, কারণ একটা সময় আমিও সেইভাবে সেই অর্থে কোনো কিছু বিশ্বাস করতাম না, না পজিটিভ না নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভের ভূতের গল্প শুনতে যেমন আমরা ভালোবাসি, বা ভূত সম্পর্কে জানতে ভালোবাসি, কারণ এটাকে আমরা চোখে দেখতে পাই না, রাইট? আর যেটাকেই আমরা দেখতে পাই না বা যেটা আমরা জানি না, ওটাকেই জানার আগ্রহ আমাদের অনেক বেশি থাকে। তো তারপর আমার সাথেও কিছু ঘটেছে, সবাই জানো তোমরা। তো তারপরেই আমারও বিশ্বাস এসেছে যে হ্যাঁ, হয় এটুকু তো কনফার্ম, শিলমোহর পড়ে গেছে, হ্যাঁ, তাহলে আর কীভাবে হয়। তো আজকের দিনেও দাঁড়িয়ে যারা বলে যে হয় না, বিশ্বাস করি না, ঠিক আছে, প্রত্যেকের বিশ্বাস অবিশ্বাস তার নিজস্ব পারসেপশন, কিন্তু কি হয় আর কি হয় না সেটা যারা ফেস করেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি ন্যাচারালি খুব একটা মানে সিনেমাকে অত বেশি বিশ্বাস করি না, এন্টারটেনমেন্ট হিসেবেই দেখি, বাট হরর স্টোরি বলে একটা মুভি ছিল জানো তো, করণ কুন্দ্রার, ঠিক আছে? ওই মুভিতে তুমি যদি মনে করো, একদম ফার্স্ট সিনে হোটেলের একজন স্টাফ ওদেরকে বলেছিল যে এখন তোমরা বলছো বিশ্বাস করো না, বাট যেদিন চোখের সামনে পড়ে যাবে সেদিন বিশ্বাস করার জন্য তোমরা বেঁচে থাকবে না। And খুব সিগনিফিকেন্ট একটা হার্শ ট্রুথ বলে দিয়েছে ওই একটা লাইনে। আর একদম। এটা আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি যখন আমার নিজের ঘটনাটা মনে পড়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনাটা, ওটা তো মানে এই আইকনিক ঘটনা হয়ে গেছে তোমার জন্য, সত্যি কথা বলতে। আর সত্যি কথা বলতে মানে আমার সাথে আরেকটা ঘটনাও ঘটেছিল, যেটা শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িটা কি রেল লাইনের ধারে, তো রেল লাইনে তো এই ধরনের জিনিসপত্র হতেই থাকে, কত মানুষ খারাপ পড়ে প্রচুর, হ্যাঁ। জানি না। এবার আমরা রাত্রিবেলায় গাড়িটা রাখতে গেছিলাম, আর ওই এরিয়াটা জানোই তো, গাড়ি কিনলে অন্য জায়গায় গিয়ে রেখে আসতে হয়। তো গাড়িটা গ্যারেজে রাখতে গেছিলাম, ফিরছি আমি আর আমার হাজব্যান্ড ফিরছি। এবার ফিরতে ফিরতে জাস্ট রেল লাইনটা ক্রস করবো, পেরিফেরাল ভিজনে আমার মনে হলো যে ছোটো ছোটো দোকানগুলো থাকে একতলার উপরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ কী দাঁড়িয়ে আছে, এখানে কে দাঁড়িয়ে থাকবে করে আমি এরকম মাথাটা ঘুরিয়েছি, দেখছি কিছু নেই। তাহলে আমার মনের ভুল হয়তো। আমি বাড়ি চলে এসেছি। পরের দিন সকালবেলা থেকে শুরু হলো, মানে চোখে ব্যথা দিয়ে, মানে ঘুম থেকে ওঠার পর চোখে ব্যথা দিয়ে শুরু হলো আমার। দেখেছিলাম চোখে ব্যথা, এমন চোখে ব্যথা আমি আর চোখ খুলতে পারছি না, উঠতে পারছি না, তারপরে 3 দিন জ্বর, পুরো বেড রিডেন। তুমি আমাকে এমনিও বলেছো যে তোমার বন্ধুদের লাইফেও কিছু ঘটনা আছে। ছোট ছোট ঘটনা আছে। হ্যাঁ, তো সেই ঘটনাগুলো একদিন হয়তো শুনবো, ঠিক আছে? কারণ নিশ্চয়ই। তুমি তোমার এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করছিলে, তো আমার তোমার কাছ থেকে ঘটনাটা শুনতে খুব ভালো লাগছিল। তো আমি চাইবো তুমি আরও এরকম ঘটনা গল্পওয়ালাতে এসে আমাদের সাথে শেয়ার করো, নিশ্চয়ই। আমার নিজের ভীষণ ভালো লাগবে। তো তুমি আমাকে একটা কথা বলো, প্রথমে তুমি ভীষণ নার্ভাস ছিলে, ঠিক আছে? মানে প্রথমে এসে তুমি খুব হাসি খুশি একটা মেজাজে তুমি এলে, দেন তারপর যখনই তুমি লাইটের সামনে বসলে, ক্যামেরার সামনে বসলে, তুমি ভীষণ নার্ভাস হয়ে গেলে, অ্যান্ড দেন তুমি পুরো ঘটনাটা শেয়ার করলে। প্রথমবার তুমি কোনো পডকাস্টে তোমার নিজের লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর খুব আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা, এখনও খানিকটা আনএক্সপেক্টেড যে মানুষ কিভাবে নেবে, আমার চেনা পরিচিত যারা আছে তারা যখন শুনবে তারা কিভাবে নেবে বা তাহলে তাদের সবাই কেমন জানে, আই লাগবে। থিঙ্ক, ঘটনাটা। কিছু কিছু মানুষজন জানে আর কিছু কিছু লোকজন জানে না এরকমও মানুষজন আচ্ছা, আছে, আচ্ছা। তারাও জানতে পারবে। তাদের কেমন লাগবে এটা ভেবে একটু আনসার্টেন, প্লাস তোমার গল্পওয়ালার দর্শকের কেমন লাগবে
সেটা ভেবেও একটু না, আমার আনসার্টেন ভালো লেগেছে, লাগছে। আমার মনে হয় তাদেরও ভালো লাগবে। আমার নিজেরও খুব ভালো লেগেছে তোমার ঘটনাটা শুনে। চাইবো এরকম ফ্ল্যাটে আর কখনো যেও না। আর আমার মনে হয় কোথাও যাওয়ার আগে পুজো আর্চাটা করাটা অবশ্যই, ভীষণভাবে দরকার। ডেফিনেটলি। কারণ অনেক দিন যদি কোনো বাড়ি ঘর ফাঁকা পড়ে থাকে, ঠিক আছে, সেখানে যদি কোনো মানুষের আনাগোনা না থাকে, এইরকম জায়গায় কখনো ফ্ল্যাট নিলে বা বাড়ি নিলে যাই করো না কেন, নারায়ণ পুজোটা নারায়ণ অবশ্যই পুজোটা করে খুব নিতে হবে। দরকার, ইয়েস, ভীষণ দরকার। থ্যাংক ইউ সো মাচ কৌশমী, ভীষণ ভালো লাগলো আজকে তুমি এসেছো, তোমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করলে। আমি তোমার কাছ থেকে আরও অনেক ঘটনা শুনতে চাই, ফিউচারে তোমার বন্ধুদের ঘটনাগুলো। নিশ্চয়ই, তো নিশ্চয়ই। আজকের এপিসোড এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।